দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কারো যদি কিছু অসুবিধা থাকে তো প্রথমে বলে না। আগের দিন পড়াশোনায় কারো কিছু সমস্যা আছে? দেখছো দিনের পর দিনে, দেখছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। মলিকুলার স্পেকট্রোস্কোপিটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝলে তো? মানে এটা থিওরিটিক্যালি তুমি যদি সেইভাবে দেখো, যাদের কোয়ান্টাম মেকানিক্সের মোটামুটি ব্যাকগ্রাউন্ড আছে তাদের পক্ষে বেশ সহজ লাগবে। হ্যাঁ, এখান থেকে সমস্ত পরীক্ষাতে মানে প্রচুর কোশ্চেন্স আছে, এবং পরে রিসার্চ বা ইত্যাদি কনটেক্সটে না এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে স্পেকট্রোস্কোপিতে তুমি থিওরিটিক্যাল রিসার্চ করতে পারো, স্পেকট্রোস্কোপি তুমি এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারো। যারা অর্গানিক ইনঅর্গানিক পড়বে তাদের যে কোনো তুমি কাজ করো না কেন, সেখানে স্পেকট্রোস্কোপি একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে আমাদের সময় তো যেটা হতো যে, মানে এখনো অনেক জায়গাতেই আছে যে স্পেকট্রোস্কোপি সবসময় একটা আলাদা ফুল পেপার পড়ানো হয়, যেখানে ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক সবাই সেই ক্লাসটাকে করে। তার একটা বড় পোর্শন আমি অ্যাকচুয়ালি করে দিতে চাইছি। আমি যেভাবে জিনিসটাকে সাজিয়েছি তাতে তোমার ধরো বিএসসি স্ট্যান্ডার্ডে যতটা স্পেকট্রোস্কোপি তোমার লাগে, সেটা আমার টার্গেট হচ্ছে মে মাসের মধ্যে পুরোটাকে করে দেওয়া। এপ্রিল মাসের লাস্ট উইক চলছে, মে মাসে আর খান 5 ক্লাস হলে ওটা হয়ে যাবে। কিন্তু আমি চাইছি ওই ক্লাসটা আমি কন্টিনিউ করব, মানে এই একটা ক্লাস, তাতে তোমাদের যাতে অপশনাল, মানে তোমরা যারা চাই করতে পারো। কিন্তু এরপরে স্পেকট্রোস্কোপির কিছু অ্যাডভান্স পোর্শন আছে, স্পেকট্রোস্কোপি আরও অনেক কিছু আছে। মানে এখানে তো ধরো তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোস্কোপি, এইগুলো মোটামুটি সবাইদের বিএসসি স্ট্যান্ডার্ডে থাকে। কিন্তু এরপরে তোমার কিছু স্পেকট্রোস্কোপি মানে কাদেরও আছে কাদেরও নেই আর কি। তোমার মানে এনএমআর মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, আর ইপিআর ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, এই দুটো তোমার দেখবে ফিজিক্যাল স্পেকট্রোস্কোপির মধ্যে কাদেরও কাদেরও সিলেবাসে আছে, কাদেরও কাদেরও নেই। আচ্ছা, তারপরেই যেটা দেখবে তুমি মানে যখন এরপরে যাবে, যে ইনঅর্গানিক বা অর্গানিক কেমিস্ট্রিতে লাগে এরকম বেশ কিছু কিছু স্পেকট্রোস্কোপি কিন্তু তোমার আছে। তার মধ্যে ধরো কোথায় গেল, হ্যাঁ, তার মধ্যে দেখবে তোমার মানে তোমরা যেগুলো পড়বে মানে ইউপিএস বা এক্সপিএস, মানে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বা আলট্রাভায়োলেট ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এর মধ্যে আছে। তারপর তোমার ধরো এক্স রে স্ক্যাটারিং রিলেটেড জিনিসটা তুমি স্পেকট্রোস্কোপির মধ্যে রাখতে পারো আর কি, সেই পার্টটা আছে। মস বাওয়ার স্পেকট্রোস্কোপি আছে, হ্যাঁ, এই টাইপের আরও কিছু কিছু জিনিসপত্র আছে আর কি। ওই জন্য আমি এই ক্লাসটাকে মানে মানে সপ্তাহে একটা করে ক্লাস আমি থ্রু আউট কন্টিনিউ করতে চাইবো আর কি। যাদের যতখানি দরকার পড়বে সে ততখানি ক্লাসটাকে করবে। তবে মে মাস পর্যন্ত যেটা, সেটা বিএসসি এমএসসি সবাই জন্য লাগবে, সেই পর্যন্ত করা যাক। জুন অনওয়ার্ড যে পরের 4-5 মাস ওই সপ্তাহে একটা করে ক্লাস আমি নিতেই থাকবো, সেখানে স্পেকট্রোস্কোপি অন্যান্য অ্যাসপেক্টগুলো আলোচনা করতে হবে আর কি। যারা ধরো নেট দেবে, গেট দেবে, হ্যাঁ, বা পরবর্তীকালে স্পেকট্রোস্কোপি রিসার্চ করতে চাইবে আর কি, হ্যাঁ, সব ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে পুরো জিনিসটাকে করে দিতে চাইছে আর কি। তো চলো আমরা তাহলে আগের দিনে আমরা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি পর্যন্ত শেষ করেছি। আজকে যেটা আমরা করতে চাইবো সেটা হচ্ছে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। তাহলে আমি আজকে কি করতে চাইছি একদম সরাসরি সেটা লিখছি আর কি। পার্ট 1 2 ডিসকাস টুডে, সবাইয়ের জন্যই বলছি, মানে যা পড়াচ্ছি না সব পড়াটাকে মাথায় ঢোকানোর চেষ্টা করবে। মানে আমার একটা ওভারঅল ধরো এমএসসির ছেলেরা ধরে নাও অ্যারাউন্ড বছর 2 টাচে থাকে, বিএসসির ছেলেরা বছর 3 টাচে থাকে, হ্যাঁ। এই 2 বছর বা 3 বছর সময়ের মধ্যে আমি যেটা চেষ্টা করব, কি আবার আসছে এখন, মোটামুটি একটা মানুষের যা লাগতে পারে আর কি, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা মানে সলিড বেস তৈরি করার জন্য আমি সবটাই কিন্তু করাবো। আমার পুরো ব্যাপারটাকে মাথায় থাকে যে যখন ধরো আমি 2023 ধরো 23-এ যে ব্যাচটা জয়েন করলো বা 2022-এ যে ব্যাচটা জয়েন করলো, সে 2025-এ যখন বেরোবে,
সে কিন্তু একটা ফিজিক্যাল কেমিস্ট্রি সমস্ত জিনিসগুলো সে কিন্তু জেনে বেরোবে। এটা কোনোটা আগে কোনোটা পরে, মানে হয়তো আমি ক্যালকাটা বা বিদ্যাসাগর এই ধরনের একটা বড় ইউনিভার্সিটি সিলেবাস ফলো করে ব্যাপারটাকে করার চেষ্টা করছি, যার পরে যেটা আসার কথা। কিন্তু এবার অনেক লোকেরই তো আছে যে এই এই পার্টটা ওই সেমিস্টারে আছে, ওই পার্টটা এই সেমিস্টারে আছে, তাদের একটুখানি আমার সাথে কথাবার্তা বলে জিডিপিডি নিয়ে কিছুটা হয়তো ম্যানেজ করে ফেলতে হচ্ছে। চেষ্টা করছে অনেকটা করিয়ে দেওয়ার, কিন্তু সবসময় মানে এখন ৮টা ১০টা অটোনমাস বডি আছে যারা তার মতো করে পড়াচ্ছে আর কি। সেটা আর সবটা একসাথে করা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু সবটাই আলটিমেটলি পড়া হবে, এটাকে মাথায় রাখবে তুমি। হ্যাঁ, হ্যাঁ, সেই মতো করে সবটাই শিখে নেওয়ার চেষ্টা করো। যেমন এই স্পেকট্রোস্কোপি পার্টটা এখন আমি এবার শেখাচ্ছি, হয়তো পরে আরেকবার শেখাতে পারি, কিন্তু মানে কারণ যখন এখন যারা 4th সেমিস্টার পড়বে তারা তো 6th সেমিস্টার একটা পড়বে। ও কে আসছে বলতো এখন, অদ্ভুত তো। যাকে কথাবার্তাই বলা যাচ্ছে না, এত মাঝে মাঝে এত জয়েন করছে। চলো তাহলে আজকে আমি যেটা পড়তে চলেছি সেটা বেসিক্যালি হচ্ছে তোমার রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। রোটেশনাল রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। আচ্ছা, তুমি দেখো একটা জিনিস খেয়াল করে, যে আমরা যখন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করেছিলাম, বা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি করেছিলাম, দুটো ক্ষেত্রেই আমি ডায়াটমিক মলিকুলটাকে কনসিডার করেছি। ডায়াটমিক মলিকুলকে কখনো আমি ধরছি ওটা রোটেটার, কখনই ওটা ধরছি ভাইব্রেটার। এমনি রিয়েলিস্টিক সিচুয়েশনে রোটেটারটা হচ্ছে তোমার নন রিজিড রোটেটার, আর অসিলেটারটা হচ্ছে তোমার অ্যানহারমোনিক অসিলেটার। তাহলে এটাকে তুমি মাথায় রাখবে, মানে রিয়েলিস্টিক সিচুয়েশন থেকে খেয়াল রাখবে। রোটেটারটা হচ্ছে নন রিজিড, আর ভাইব্রেটারটা হচ্ছে অ্যানহারমোনিক। ঠিক আছে? তাহলে একটা ডায়াটমিক মলিকুল সে একাধারে যেমন অ্যানহারমোনিক অসিলেটার, আবার সেই ডায়াটমিক মলিকুলটাই অন্য অ্যাসপেক্টে সেটা একটা নন রিজিড রোটার। তাহলে একই মলিকুলকে আমি কখনো ধরছি নন রিজিড রোটার, আর সেই মলিকুলটাকেই ধরছি অ্যানহারমোনিক অসিলেটার। তার মানে ডায়াটমিক মলিকুলটাকে আমি কি বলতে পারি, একটা রোটেটার যে ভাইব্রেট করে, বা যে ভাইব্রেটার যেটা রোটেট করে। তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট যে এই ডায়াটমিক molecule can be assumed as a non-digit rotor or an anharmonic oscillator। তাকে আমি নন ডিজিট রোটার ধরছি, আবার অ্যানহারমোনিক অসিলেটর। সেখানে আমি কি লিখতে পারি, তাহলে এইটা বেশি করে তোমার ইমপ্লাই করবে যে এ ডায়াটমিক molecule can be assumed to be a rotating vibrator or ভাইব্রেটিং রোটেটার বা রোটার। রোটেটিং ভাইব্রেটার অর ভাইব্রেটিং রোটার। এটা তো একটা ডায়াটমিক মলিকুল সে একাধারে ভাইব্রেটার, অন্যদিকে সে রোটেটার। ডায়াটমিক মলিকুল তুমি অ্যাজিউম করতে পারো এটাকে রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটার। আচ্ছা, এবারে এর এনার্জি এক্সপ্রেশনটা কি হবে? তো হোয়াট শুড বি দা, কারণ আমরা যেভাবে স্পেকট্রোস্কোপিটা পড়ছি সেখানে মলিকুলটাকে তো মলিকুলার এনার্জিকে তো কোয়ান্টাম মেকানিক্যাল দেখতে দেখতে হবে। এবারে তুমি তার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি ইত্যাদি ইত্যাদি বের করতে গেলে তোমাকে কিন্তু সবসময় যেটা লাগছে তোমার করতে হচ্ছে, মানে কি বলে, তোমার কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশনটা লাগছে। হোয়াট শুড বি দ্য এনার্জি এক্সপ্রেশন, হোয়াট শুড বি এনার্জি এক্সপ্রেশন।
আচ্ছা, তার ভাইব্রেটিং রোটারের এনার্জি এক্সপ্রেশন বের করবো কি করে? আচ্ছা, ভাইব্রেটিং রোটারের এনার্জি এক্সপ্রেশন বের করার জন্য আমার একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? আচ্ছা, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কি বলছে? দেখো, আচ্ছা, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কোয়ান্টাম মেকানিক্স বা ইত্যাদিতে খুব ডিটেলে পড়ানো হবে তোমাদের 6 সেমিস্টারে, সরি 4th সেমিস্টারে যেখানে কোভ্যালেন্ট বন্ডিং টন্ডিং পড়ানো হয় সেখানে, বা পলি ইলেকট্রনিক অ্যাটম ইত্যাদি পড়ানো হয় সেখানে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন একটু ডিটেলে পড়ানো হয়। আমরা এখানে তো ডিটেলিং এর মধ্যে যাবো না, যে বেসিক কথাটা বলবো সেটা হচ্ছে এই যে ধরো একটা মলিকুলে বিভিন্ন রকমের মোশনস আছে, ঠিক আছে? তাহলে ইন এ মলিকুল there is various kind of motions. এটা আমরা যখন এই স্পেকট্রোস্কোপিতে প্রথম 4টে ক্লাসে যখন জেনারেল ডিসকাশনসটা করেছিলাম, হ্যাঁ, সেটা আমি সেখানে আমি বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বলেছি, সেটা এই কমপ্লিটনেসের জন্য সেটা আমি আবার একটুখানি বলছি যে ইন এ মলিকুল দেয়ার ইজ ভেরিয়াস কাইন্ড অফ মোশন। তার মধ্যে কি কি থাকতে পারে? ভেরিয়াস কাইন্ড অফ মোশন তার মধ্যে কি কি থাকতে পারে? ধরো, ট্রান্সলেশনাল মোশন থাকতে পারে, রোটেশনাল মোশন থাকতে পারে, ভাইব্রেশনাল মোশন থাকতে পারে, ইলেকট্রনিক মোশন থাকতে পারে। এই তিনটে মোশন অ্যাসোসিয়েটেড টু নিউক্লিয়ার মোশন, অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড টু নিউক্লিয়ার মোশন, মানে মলিকুলের যে নিউক্লিয়াইগুলো আছে তাদের মুভমেন্টের জন্য ট্রান্সলেশনাল, রোটেশন বা ভাইব্রেশনাল মোশন, আর পরেরটা হচ্ছে ইলেকট্রনিক মোশন। এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রনিক মোশন, তো লেখাই আছে তো। আচ্ছা, প্রথমে যেটা করতে হচ্ছে যে নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনিক মোশনকে তোমার সেপারেট করতে হচ্ছে। সেপারেট করার যেটা বেসিস, তাহলে প্রথমেই যেটা হচ্ছে যে তোমার মানে নিউক্লিয়াইগুলো হেভিয়ার হচ্ছে উইথ রেসপেক্ট টু ইলেকট্রন বলে নিউক্লিয়াইগুলো খুব স্লোলি মুভ করে। তাহলে যেটা প্রথম ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়াই বিং মাচ হেভিয়ার ইন কম্পারিজন টু ইলেকট্রনস, হ্যাঁ, নিউক্লিয়াই বিং মাচ হেভিয়ার ইন কম্পারিজন টু ইলেকট্রনস, and hence nuclei move much slowly in comparison to electron. Nuclei being much heavier in comparison to electron, and hence nuclei move much slowly in comparison to electron. সেই জন্য যেটা করছি আমি, যে when we consider the instantaneous motion of electron, we can assume that nuclei are stationary.
মানে অ্যাজিউম করতে পারি যে নিউক্লিয়াসগুলো স্টেশনারি। তার মানে অর নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি তুমি জিরো ধরে নেবে তখন। নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি পার্টটা নিউক্লিয়ার স্টেশনারি হলে নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি তুমি জিরো ধরে নিচ্ছ, এইটা। আচ্ছা, এবারে অন দ্য আদার হ্যান্ড on the other hand, when we consider the instantaneous motion of the nuclei, we cannot consider the instantaneous motion of the electron, but we have to assume that the presence of electron creates a static potential around the nuclei. একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো ইলেকট্রন আর নিউক্লিয়াস তাদের পারস্পরিক অ্যাট্রাকশনের জন্য তো মুভ করছে। এবার পারস্পরিক অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু সমান, মানে নিউক্লিয়াস ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে সেই একই ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। এবারে যেহেতু তোমার নিউক্লিয়াসটা অনেক অনেক ভারী, তুমি আলটিমেটলি এটা দেখতে পাবে যে একই ফোর্স দিয়ে একে অপরকে অ্যাট্রাক্ট করছে, সেটা কুলম্বিক ফোর্স হতে না, বা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনও থাকতে পারে। দুটো মানে তুমি একটা ভারী একটা ছোট বস্তু, কিন্তু ধরো আমাকে পৃথিবীর যে বল দিয়ে আকর্ষণ করছে, আমি কিন্তু পৃথিবীকে এক্স্যাক্টলি সেই বল দিয়ে আকর্ষণ করছি। হ্যাঁ, মানে পারস্পরিক ফোর্সটা। এবারে মানে পৃথিবী খুব ভারী বলে, বা ধরো এই বলে না যে গাছ থেকে আপেল পড়ছে, নাকি অ্যাকচুয়ালি আপেলটা আপেলের জায়গায় আছে, তোমার মাটিটা উপরে উঠে যাচ্ছে। ব্যাপারটা যে পারস্পরিক ফোর্সটা একই, কিন্তু পৃথিবীর মাসটা খুব ভারী বলে পৃথিবীটা কিন্তু তার অ্যাক্সেলারেশনটা করসপন্ডিং কম হচ্ছে, বা সে উপরে উঠছে না, তার বদলে আপেলটাই তোমার উপর থেকে নিচে পড়ছে। এখানে ঠিক একই রকমের সিচুয়েশন। নিউক্লিয়াই ইলেকট্রনের থেকে মাছ হেভিয়ার, তাদের মধ্যে পারস্পরিক অ্যাট্রাকটিভ ফোর্সটা যদিও একই, বা রিপালসিভ ফোর্স যদি কিছু একটা থাকে যদিও একই, কিন্তু নিউক্লিয়াস মাছ হেভিয়ার জন্য তোমাকে ধরে নিতে হচ্ছে নিউক্লিয়াসটা মোরাললেস স্টেশনারি যদি হয়। তুমি যখন ইলেকট্রনের ইনস্ট্যান্টেনিয়াস মোশন নিয়ে কথাবার্তা বলবে, বা ইলেকট্রনিক শোরিঞ্জার ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলবে, তখন নিউক্লিয়ার কাইনেটিক এনার্জি তুমি জিরো ধরে নিতে পারো। আচ্ছা, ওয়ান্স সেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তুমি যখন ইনস্ট্যান্টেনিয়াস মোশন অফ দ্য নিউক্লিয়াসে কনসেন্ট্রেট করবে, তখন তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস মোশন অফ দ্য ইলেকট্রন নিয়ে ভাবার দরকার নেই। কারণ নিউক্লিয়াসটা সামান্য মুভমেন্ট হতে গেলে, মুভমেন্ট যখন হবে, অর্থাৎ নিউক্লিয়াসটা একটা জিওমেট্রি থেকে অন্য জিওমেট্রিতে যখন যাচ্ছে, সেই সময়ের মধ্যে ইলেকট্রনটা এতবার নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে নিয়েছে যে তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস মোশন অফ দ্য ইলেকট্রন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তার বদলে তুমি যেটা করতে পারো, সেটা এইটা ভাবতে পারো যে প্রেজেন্স অফ ইলেকট্রন সে অ্যাজ এ হোল নিউক্লিয়াসের চারিদিকে একটা স্ট্যাটিক পোটেনশিয়াল তৈরি করে ফেলছে। মানে নিউক্লিয়াসের প্রেজেন্সটা অ্যাজ ইফ যেন একটা ইলেকট্রন ক্লাউডের মতো, সে নিউক্লিয়াসের চারিদিকে একটা তোমার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট করছে। সেই জন্য নিউক্লিয়াসের প্রেজেন্সটা, মানে তুমি নিউক্লিয়ার মোশন যখন তুমি কনসিডার করছো, তখন ইলেকট্রনের ইনস্ট্যান্টিনিয়াস মোশন নিয়ে বা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আলাদা করে এসব ভাবার দরকার নেই। তার বদলে তুমি যেটা করবে, যে ইলেকট্রনটা অ্যাজ এ হোল একটা পোটেনশিয়াল তৈরি করে ফেলছে অ্যারাউন্ড দ্য মুভমেন্ট অফ দ্য নিউক্লিয়াস, এবং তার মতো করে তোমার নিউক্লিয়াসের শোরিঞ্জার ইকুয়েশন সলভ করে সেখান থেকে তোমাকে এনার্জি এক্সপ্রেশন বা ওয়েভ ফাংশন ইত্যাদিগুলো পেতে হবে। এটা আচ্ছা। এবারে আবার তুমি যখন নিউক্লিয়ার মোশনের মধ্যে আসবে, সেই নিউক্লিয়াসের মধ্যে আবার যে তিন রকমের মোশন আছে, ট্রানজিশন, রোটেশন, ভাইব্রেশন, সেখানেও না টাইম স্কেলে অনেকটা ডিফারেন্স আছে। মানে ইন দ্য নিউক্লিয়ার মোশন,
তুমি নিউক্লিয়ার মোশনের মধ্যে এলে, ইন দ্য নিউক্লিয়ার মোশন vibration is much faster than rotation, এটা আবার rotation is much faster than translation. এবারে নিউক্লিয়াসের তো আবার 3 রকমের মোশন আছে, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন এবং ট্রান্সলেশনাল মোশন। দেখা যাচ্ছে একটা ট্রান্সলেশনটার তুলনায় রোটেশনটা অনেক ফাস্ট, রোটেশনের থেকে ভাইব্রেশনটা হচ্ছে আরো ফাস্ট, এবং তাদের টাইম স্কেলের ডিফারেন্সটা হচ্ছে প্রায় 100 টাইমস। মানে ধরো একটা মলিকুল একটা সাফিসিয়েন্টলি ট্রান্সলেট করতে যদি তার 1 সেকেন্ড সময় লাগে, কথার কথা আর কি 1 সেকেন্ড সময় লাগে, রোটেশন করতে সময় লাগবে 10⁻² সেকেন্ড, ভাইব্রেশন করতে সময় লাগবে 10⁻⁴ সেকেন্ড, ইলেকট্রনিক মুভমেন্ট হচ্ছে 10⁻⁶ সেকেন্ড। মানে ব্যাপারটা মানে অ্যাকচুয়াল টাইম স্কেলে যদি তুমি দেখো তাহলে ইলেকট্রনিক মুভমেন্ট হচ্ছে 10⁻15 সেকেন্ড, ফেমটে সেকেন্ড এই অর্ডারের হয়, 10⁻14 টু 10⁻15 আর কি। ভাইব্রেশনালের যে করসপন্ডিং টাইম স্কেলটা হচ্ছে 10⁻12 থেকে 10⁻13, 100 টাইমস স্লোয়ার। রোটেশনটা 10⁻10 থেকে 10⁻11, আর ট্রান্সলেশনটা হচ্ছে আরো 100 টাইম স্লোয়ার, মানে 10⁻⁻ হয়তো 7, 10⁻8 থেকে আরো স্লো হতে পারে। তার মানে টাইম স্কেলের বিশাল ডিফারেন্স আছে। মানে তুমি যদি টাইম পিরিয়ডটা দেখো, ধরো টাইম পিরিয়ড টাইম স্কেল আর কি, টাইম পিরিয়ডের অর্ডার হচ্ছে টাইম স্কেলটা। টাইম স্কেলটা যদি দেখো, টাইম স্কেলটা এই ইলেকট্রনিক মোশনটা ইজ এ মাচ গ্রেটার দেন ভাইব্রেশন হুইচ ইজ মাচ গ্রেটার দেন রোটেশন হুইচ ইজ মাচ গ্রেটার দেন ট্রান্সলেশন। আমি বললাম তো টাইম স্কেলটা যেখানে ধরো একটা টিপিক্যাল ভ্যালু বলে দিই, ইলেকট্রনিকটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻14 থেকে 10⁻15 সেকেন্ড এই অর্ডারের। টাইম স্কেল ফর দ্য ভাইব্রেশনাল মোশনটা হচ্ছে তোমার পিকো সেকেন্ড অর্ডারে 10⁻12 থেকে 10⁻13 সেকেন্ড এই অর্ডারের। টাইম স্কেল ফর দ্য রোটেশনটা হচ্ছে তোমার 10⁻10 থেকে 10⁻11 সেকেন্ড এই অর্ডারের। আর ট্রান্সলেশনের যে টাইম স্কেলটা সেটা আরো কম, 10⁻8 থেকে ধরে না 10⁻9 সেকেন্ড এই অর্ডারে, বা ইভেন আরো স্লো সেটা হতে পারে টাইম স্কেল। টাইম স্কেলের অনেকটা ডিফারেন্স থাকবে। তাহলে ঠিক একই রকমভাবে যদি ফ্রিকোয়েন্সি স্কেলে তুমি চলে যাও, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার ইলেকট্রনের জন্য ফ্রিকোয়েন্সিটা মাচ গ্রেটার দেন তার টাইম পিরিয়ডের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। তাহলে ইলেকট্রনিক ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, ফেমটো মানে তোমার এই যে এখানে দেখো এটা হচ্ছে 10⁻15 হার্জ এই অর্ডারের আর কি। এটা গ্রেটার দেন রোটেশন, গ্রেটার দেন ট্রান্সলেশন। আর ফ্রিকোয়েন্সিরও কিন্তু তোমার এই এতটা ডিফারেন্স, মানে টাইম স্কেলের অনেকটা ডিফারেন্স আছে, ফ্রিকোয়েন্সির অনেক ডিফারেন্স আছে। এইটা তুমি বুঝবে। আচ্ছা, এবারে যেমন করে তুমি এখানে দেখো নিউক্লিয়ার মুভমেন্ট যখন ইলেকট্রনিক মুভমেন্ট যখন কনসিডার করছো, নিউক্লিয়াসটা তুমি স্টেশনারি ধরে নিচ্ছ, আবার নিউক্লিয়াসের মুভমেন্ট যখন তুমি কনসিডার করছো তখন ইলেকট্রনটা ইনস্ট্যান্টিনিয়াস পজিশন নিয়ে না মাথা ঘামিয়ে তারপরে ইলেকট্রনটা অ্যাজ এ হোল যে একটা স্ট্যাটিক পটেনশিয়াল হচ্ছে সেটা তুমি ধরে নিচ্ছ, ধরে নিয়ে তুমি নিউক্লিয়ার মোশন ইলেকট্রনিক মোশনকে দুটো ইন্ডিপেন্ডেন্ট মোশন হিসেবে ট্রিট করতে পারছো। তাহলে এখানে এই যে টাইম স্কেলের এতটা লং গ্যাপ বা ফ্রিকোয়েন্সি স্কেলে এতটা লং গ্যাপ হয়ে যাওয়ার জন্য যেটা করতে পারি যে উই ক্যান assume that these motions are independent to each other. We can assume that these motions are independent to each other. আমি এটাকে ধরে নিতে পারছি মোশনগুলো ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। হ্যাঁ, এই ধরে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি তুমি যখন ধরো ইলেকট্রনের মুভমেন্ট নিয়ে মাথা ঘামাচ্ছ তখন নিউক্লিয়াসগুলো কি করছে তোমার ভাবার দরকার নেই।
যখন তুমি ভাইব্রেশন নিয়ে মাথা ঘামাচ্ছ তখন ইলেকট্রনটা কি করছে বা মলিকুলটা রোটেট করলো কি না করলো তোমার ভাবার দরকার নেই। বা রোটেশন নিয়ে যখন কথা ঘামাচ্ছে তখন সে অ্যাট দ্য সেম টাইম ভাইব্রেট করছে তাকে তাকে ট্রান্সকর্নাল মোশন হলে সব তোমার ভাবার দরকার নেই। বা যখন তুমি ট্রান্সকর্নাল মোশন নিয়ে কনসিডার করছো তখন তোমার মলিকুলটা রোটেট করেছে কিনা বা ভাইব্রেট করেছে কিনা বা তার ইলেকট্রনটা কোথা থেকে কোথায় গেল এইসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। সেই রেসপেক্ট আমি এটা বলছি যে দিস মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। ঠিক আছে, মানে এটা আমি একটা ওই খুব সহজ একটা এক্সাম্পল দিই। ধরো এই ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা একটা 2 ঘন্টার ক্লাস। তাহলে এই ক্লাসটা যখন নিচ্ছি সেই ক্লাসটা নিতে নিতে তো আমি আমার বয়সটা বেড়ে যাচ্ছে, তাই না? চুল যতগুলো পাকা ছিল তার তুলনায় আরেকটু বেশি পেকে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি আস্তে আস্তে তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এবারে ধরো আমি যদি এরকম বলি লোকের কাছে যে এরকম ব্যাপারটা দেখো যে আমি মানে কি বলবো তোমাদের সাথে এই 2 ঘন্টা ক্লাস নিতে নিতে ক্লাসের শুরুতে আমার যে অবস্থা ছিল ক্লাসের শেষে আমি কিছুটা মৃত্যুর কোলে ঢলে পড়লাম বা মৃত্যুর কোলে এগিয়ে গেলাম, এটা একটা হাস্যকর টাইপের লাগবে। কারণটা হচ্ছে আমাকে তোমাদের যতই অভিশাপ থাক তাতে আমি তো 100 বছর বাঁচবই তোমাদের অভিশাপ সত্ত্বেও। সেই 100 বছরের রেসপেক্টে এই তোমার যে 2 ঘন্টা সময়টা এতটাই কম যে এই 2 ঘন্টা ক্লাস নিতে নিতে যে আমার বয়সটা বেড়ে গেল সেটা নিয়ে আমি ভাবছি। আমি এই যে ভাবছি কি এই 2 ঘন্টা ক্লাসের মধ্যে আমার বয়সটা যা ছিল বেসিক্যালি তাই আছে। এইটা তার মানে দেখো এই দুটো টাইম স্কেলের এতটা ডিফারেন্স। যখন আমি সকালে একটা ফার্স্ট যে প্রসেসটা আজকে ক্লাসটা নেওয়াটা সেটা যখন আমি কনসিডার করছি তখন আমার বয়সটা যে ইন দ্য মিন টাইম বেড়ে গেছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ছে না। আবার উল্টো দিকে ধরো আমি হয়তো মরবার 5 বছর আগে যদি আমার জীবনী লিখি সেইখানে তার জীবনীতে আমার সারা লাইফটা সেটা যখন আমি ধরো মানে 100 200 300 পাতার মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করছি তখন এই যে 2 ঘন্টার ঘটনাটা এই 2 ঘন্টার ঘটনায় যদি খুব রিমার্কেবল কিছু ঘটলো টললো সেগুলো যদি বাদ দেওয়া হয় যায় আদারওয়াইজ কি হবে এই 2 ঘন্টা করে নিয়েই তো আমার 100 বছরের লাইফ। কিন্তু 100 বছরের লাইফটাকে যখন আমি 200 300 পাতার মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করব তখন কি 2 ঘন্টার এফেক্ট কিছু থাকবে সেখানে বা 2 ঘন্টার কোনো উল্লেখ কি ওখানে থাকবে? থাকবে না। তার বদলে হয়তো এরকম থাকতে পারে যে ঠিক আছে বাবা, যে এরকম একটা ব্যাচ পড়িয়েছিলাম আমি 4 বছর ধরে তারা পড়েছিল বা এই 8 বছর সময় আমি ঝাড়গ্রামে ছিলাম। হ্যাঁ, বা এই সময়ের মধ্যে মানে একটা একটা বড় টাইম ফ্রেমটাকে হয়তো আমি তার জন্য আমি একটা চ্যাপ্টার করলাম বা ঝাড়গ্রাম অধ্যায়। ঝাড়গ্রাম অধ্যায় বলে আমার হয়তো একটা চ্যাপ্টারের মধ্যে 8 বছরকে আমাকে জাস্ট ওই জায়গার মধ্যে লিপিবদ্ধ করতে হলো। সেখানে এই 2 ঘন্টাটার থেকে প্রায় কোনো রোল হবে না, কিন্তু এই 2 ঘন্টা নিয়েই তো আমার সারা লাইফটা তৈরি হয়েছে। এই এফেক্টগুলো অ্যাজ এ হোল একটা স্ট্যাটিক পোটেনশিয়ালের মতো কিন্তু আমার মানে অটোবায়োগ্রাফিতে তার একটা রোল থাকবে। তার মানে তুমি যখন আমি মারা যাচ্ছি তখন এই 2 ঘন্টার এফেক্টটা আনইম্পর্টেন্ট। আবার এই 2 ঘন্টা ক্লাসটা যখন নিচ্ছি ইন দ্য মিন টাইম আমি যে আমার বয়সটা যে বেড়ে যাচ্ছে সেটাও তোমার আনইম্পর্টেন্ট। অর্থাৎ এই দুটো ঘটনাকে তুমি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভাবতে পারো। ইউ ক্যান অ্যাজিউম দ্যাট দিস মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে দিস মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার তার জন্য তুমি কি করতে পারো? মোশনগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তুমি দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে যে এনার্জি বিকামস অ্যাডিটিভলি সেপারেবল। এটা অর্থাৎ ওভারঅল যদি বা এপসাইলন আকার আমি ই দিয়ে লিখি এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল, ই টোটালটা সেটা হবে ই ট্রান্সলেশনাল প্লাস ই রোটেশনাল প্লাস ই ভাইব্রেশনাল প্লাস ই ইলেকট্রনিক। তাহলে এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল আর ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। তার মানে দেখো ওয়েভ ফাংশন ডব্লিউ টোটাল যদি তুমি সাই টোটাল যদি তুমি লেখো তাহলে সাই ট্রান্সলেশনাল, সাই রোটেশন, সাই ভাইব্রেশন, সাই ইলেকট্রন। তাহলে এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল আর ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল অ্যান্ড ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। তাহলে এই যে দেখাটা যে
এই যে তাদের টাইম স্কেল বা লেন্থ স্কেলের এতটা ডিফারেন্স থেকে যাওয়ার জন্য তুমি এনার্জিটাকে অ্যাডিটিভলি সেপারেবল এবং ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারলে এটাই হচ্ছে আলটিমেট আউটপুট অফ দ্য বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এটাই হচ্ছে তোমার সকল বর্ন ওপেনহাইমার মানে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের বেশ বড় অঙ্ক টঙ্ক সেখানে ইনভলভ আছে। অঙ্ক টঙ্কগুলো অ্যাভয়েড করে যদি কোয়ালিটেটিভলি বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বেসিসটা রাখো, তাহলে হচ্ছে এই যে তোমার এমনিতে নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনিক মোশন যদি তুমি সেপারেট করতে চাও, তাহলে তুমি বললে যেটা প্রথমেই বললাম যে ফিজিক্যাল বেসিসটা কি, ফিজিক্যাল বেসিসটা হচ্ছে নিউক্লিয়াস মাছ হেভিয়ার, সেখানে নিউক্লিয়াস সোলি মুভ করছে। সেই জন্য তুমি যখন ইলেকট্রনিক মুভমেন্ট নিয়ে কথা বলছো নিউক্লিয়াসকে স্টেশনারি ধরে নিচ্ছ, বা নিউক্লিয়াসের মুভমেন্ট নিয়ে যখন কথাবার্তা বলছো ইলেকট্রন ইনস্ট্যান্টিনিয়াস মোশনটাকে না ভেবে ইলেকট্রনের প্রেজেন্সটা অ্যাজ এ হোল একটা স্ট্যাটিক পোটেনশিয়াল হিসেবে ট্রিট করছে, সেটা ভেবে নিচ্ছ। সেটা হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ দ্য বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এবার মলিকুলার নিউক্লিয়ার মোশন আবার 3 রকমের মোশন যেহেতু থাকছে, তাহলে ওভারঅল 4টে মোশনকে যদি তুমি দেখো, তাহলে তুমি যেটা দেখতে পাবে যে আন্ডার বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন 4টে এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল আর 4টে ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। ঠিক আছে? তাহলে এত কথা বললাম কেন? এত কথা বললাম তার কারণটা হচ্ছে এখন তুমি যে ডায়াটমিক মলিকুলটাকে কনসিডার করছো সেটা নাইদার রোটেটর নর ভাইব্রেটর, বাট ইট ইজ এ রোটেটিং ভাইব্রেটর আর ভাইব্রেটিং রোটার। তাহলে এই আন্ডার বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, আন্ডার বিউ অ্যাপ্রক্সিমেশন, এনার্জি of the vibrating rotor can be written as E, a vibrating rotor VR equal to E for the vibrator plus E for the rotator, E for the vibrator plus E for the rotator, এইটা। আর ওয়েভ ফাংশন for the vibrating rotor psi VR, psi for the vibrator, it is psi for the rotator। ঠিক আছে? কানেক্টেড। আচ্ছা, এবারে আচ্ছা ওয়েভ ফাংশনটা যে এরকম মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে গেল আর এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হয়ে গেল, এই ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে গেলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশনের উপরে ওয়েভ ফাংশনের উপর ডিপেন্ড করে যে ধরনের জিনিসগুলো কি নির্ভর করে, যেমন ধরো সিলেকশন রুল, হ্যাঁ, বা তোমার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, এইগুলো কিন্তু তোমার ওয়েভ ফাংশনের উপর নির্ভর করে। এবং এক্ষেত্রে তুমি দেখবে সেই সিলেকশন রুল মানে ধরো পিওর রোটেটার বা পিওর ভাইব্রেটার হলে যা যা সিলেকশন রুল থাকতো, ভাইব্রেটিং রোটারের ক্ষেত্রে কিন্তু সেই একই সিলেকশন রুলটা থাকবে। আর এনার্জিটা ভাইব্রেটারের এনার্জি প্লাস রোটেটারের এনার্জি তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে এবারে দেখো রিয়েলিস্টিক সিচুয়েশনে কি হচ্ছে। ইন দ্য রিয়েলিস্টিক সিচুয়েশন the rotator is non-rigid and the vibrator is anharmonic। হ্যাঁ, অ্যানহারমোনিক মানে আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি এটা ধরো মোষ অসিলেটর। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করো যে মানে আমি যখন একটা রোটেটিং ভাইব্রেটার বলছি মানে পরিষ্কার তো সেটা ভাইব্রেট করছে আমি ধরছি, তো সে কখনো রিজিড হতে পারে না। এটা মানে তুমি ফিক্সড মানে ঠিক করে নাও যে মানে একটা এরকম এটা একটা অ্যাবসার্ড যে তোমার একটা ভাইব্রেটিং রোটার সে বেসিক্যালি রিজিড। ভাইব্রেটিং রোটার কখনো রিজিড হতে পারে না। রিজিড মানে তো তোমার বন্ডটা এতটাই শক্ত যে বন্ড লেন্থে বাড়া কমা হতে পারবে না, তাহলে সে ভাইব্রেট করছে কি করে? ভাইব্রেট করা মানে তো বন্ডটা বাড়তে হবে কমতে হবে। তার মানে একটা মানে ভাইব্রেটার যাকে আমি বলছি সে কখনই একটা রিজিড রোটার হতে পারে না।
ভাইব্রেটার মানেই সে বেসিক্যালি নন ডিজিট রোটার, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাইব্রেটারটা কিন্তু নন ডিজিট, আর সরি রোটেটারটা হচ্ছে নন ডিজিট, আর ভাইব্রেটারটা অ্যানহারমোনিক। এবার অ্যানহারমোনিক এর মধ্যে তুমি মোর্সটাকে ধরলে তোমার পক্ষে সুবিধা হয় আর কি, এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এনার্জিটা খেয়াল করে দেখো, এনার্জি এক্সপ্রেশনটা তাহলে আমি কি লিখবো? এনার্জি এক্সপ্রেশনে যখন তুমি লিখছো, দেখো ইটা দুটো কোয়ান্টাম নাম্বার, ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার ভি এবং রোটেশন কোয়ান্টাম নাম্বার জে এর উপর নির্ভর করে। আচ্ছা, সেটা কি ভাইব্রেটারের এনার্জি, ভাইব্রেটার কিন্তু অ্যানহারমোনিক হয়, তাহলে সেটা কত হবে? ভি প্লাস হাফ এইচ নিউ অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার ইন্টু এক্সি এইচ নিউ অসিলেটর। এইটা অ্যাপ্রক্সিমেটলি মোর্স অসিলেটর তার এনার্জি এক্সপ্রেশন, আমি এনার্জিটা এখন জুল ইউনিটে লিখছি এটা। প্লাস তুমি যখন এর ক্ষেত্রে করবে, তোমার রোটেটারের ক্ষেত্রে করবে, সেটা একবার লিখে দিচ্ছি বিএইচসি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি এইচসি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার। এটা মানে দেখো, আমি এটা জুল ইউনিটে যেহেতু করছি, আমি এইচসি দিয়ে গুণ করছি, বা অথবা তুমি এটা এইরকম ভাবে করতে পারতো, এটা হচ্ছে এই যেটা করলাম ইন দ্য ইউনিট অফ জুল, অর এনার্জি থেকে তুমি যদি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে করো, তাহলে সেটা কত হয়? ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউ বার অসিলেটর। এইটা হচ্ছে তোমার মোর্স অসিলেটর যে এনার্জি এক্সপ্রেশন, প্লাস এটা হচ্ছে বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার। এটা মনে আছে তো, যে যদি নন ডিজিট রোটার হয় তখন এনার্জি এক্সপ্রেশনটা বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার। এটা আর মোর্স অসিলেটরের জন্য এনার্জি এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। এটা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তুমি, সেটা হচ্ছে যে এই যে নিউবার অসিলেটর যেটা যেটা অ্যাকচুয়ালি তোমার 1/2πc রুট ওভার অফ কে বাই মিউ তার এনার্জি এরকম হয়, মানে একটা অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে মানে ইউনিট থেকে বোঝা যাবে এটা ফ্রিকোয়েন্সি, মানে এটা বেসিক্যালি মানে সেন্টিমিটার ইনভার্সে আর কি। এইটা এইটা টিপিক্যাল ভ্যালু তুমি যদি দেখো, এই 10⁻³ সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডার, মানে 1000 2000 3000 এরকম সেন্টিমিটার ইনভার্স অর্ডারে। তুমি যখন অর্গানিক কেমিস্ট্রিতে আইআর স্পেকট্রোস্কোপি পড়বে, সেখানে দেখবে যে ওই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, বেন্ডিং ফ্রিকোয়েন্সি এই 600 থেকে অ্যারাউন্ড 4000 5000 সেন্টিমিটার ইনভার্স এরকম হয়। আমি অফ দ্য অর্ডার অফ 10⁻³ সেন্টিমিটার ইনভার্স এরকম বলছি। আচ্ছা, এক্স ই যেটা, এটা বেসিক্যালি অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, তোমাদের মনে আছে? অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট। এইটা টিপিক্যাল ভ্যালুটা কত? তোমার টিপিক্যাল ভ্যালুটা হচ্ছে তোমার এই 10⁻² এরকম অর্ডার। এটা ঠিক আছে? তাহলে এই এক্সি ইন্টু নিউ বার অসিলেটর যদি তুমি দেখো, এটা অফ দ্য অর্ডার অফ কি হবে? এই দুটো গুণ করলে 10 সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে এক্সি নিউ বার অসিলেটরটা। এটা আচ্ছা, এবারে উল্টো দিকে তার বিটা 8/8π² মিউ r0² ইন্টু সি, এটাকে বলা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট। রোটেশনাল কনস্ট্যান্ট তার টিপিক্যাল ভ্যালুটা কি ছিল? এই 1 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারে। আচ্ছা আচ্ছা, ডি যেটা থাকছে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট, সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট, এটা 4b³ নিউবার অক্সিলেটর তার স্কোয়ার। তা দেখো উপরটা হলো 4 ইন্টু 1 সেন্টিমিটার ইনভার্স তার কিউব, তার মানে বেসিক্যালি এটা উপরটা 4ই হলো, আর নিচে নিউবার অক্সিলেটর হচ্ছে 10⁻⁶, তার মানে
4 into 10⁻⁻6 সেন্টিমিটার ইনভার্স। তা খেয়াল করো এখানে যে চারটে টার্ম এলো, মানে এখানে কোয়ান্টাম নাম্বার তো যা আছে আছে। প্রথমটা নিউবার অসিলেটরের সঙ্গে প্রপোর্শনাল, সেকেন্ডটা এক্সি নিউবার অসিলেটরের সঙ্গে প্রপোর্শনাল, থার্ডটা বি এর সঙ্গে প্রপোর্শনাল, ফোর্থটা হচ্ছে ডি এর সঙ্গে প্রপোর্শনাল। সেই চারটে টার্মের মধ্যে খেয়াল করে দেখো, প্রথমটা টিপিক্যাল অর্ডারটা হচ্ছে 10⁻3, সেকেন্ড টার্মটা টিপিক্যাল অর্ডার হচ্ছে 10, থার্ড টার্মটা টিপিক্যাল অর্ডার হচ্ছে 1, আর ফোর্থ টার্মটা টিপিক্যাল অর্ডার দেখো 10⁻⁻6। তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে লাস্ট টার্মটা তার যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে ভীষণ কম। তাহলে ম্যাগনিটিউড অফ contribution of non-rigidity is negligibly small in comparison to other three terms. Hence, you can write hence we can write নন ডিকি টোটালের জন্য যে এনার্জি এক্সপ্রেশনটা এপসাইলন বার, এটা ভি এবং জে এর উপর নির্ভর করছে, ভি এবং জে এর উপর নির্ভর করছে, সেটা কত? ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ the square xc নিউবার অসিলেটর প্লাস বি জে ইন্টু জে প্লাস 1। দেখো এইটাতে তুমি অ্যাপ্রক্সিমেট করছো, অর্থাৎ লাস্টের টার্মটাকে তুমি এটা সিম্পলি দেখো বাদ দিচ্ছ, এই যে এই শেষের টার্মটাকে বাদ দিচ্ছ, কারণ এটা বাদ দিচ্ছ। এবার এখানে মজা হচ্ছে এই যে তোমাকে যদি সরাসরি প্রথমেই এই ইকুয়েশনটা লেখা হয়, তোমার মনে হবে কি, দেখো প্রথম যে দুটো টার্ম এটা পরিষ্কার বলে দিচ্ছে মোস্ট অসিলেটরের জন্য এনার্জি টার্ম, আর থার্ড টার্মটা হচ্ছে রিজিড রোটারের যে এনার্জি টার্ম। তার মানে এরকম তোমার একটা মিসকনসেপশন তৈরি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে একটা মিসকনসেপশন তৈরি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে এটা একটা মোস্ট অসিলেটর কিন্তু রোটেটরটা হচ্ছে রিজিড, কারণ এখানে দেখো সেন্ট্রিফিউগাল ডিস্টরশন বা ডি কন্টেনিং কোনো টার্ম নেই। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার এই এটা অ্যাকচুয়ালি নন রিজিড রোটার, কারণ একটা রোটেটর যে ভাইব্রেট করতে পারে সে কোনো রকম ভাবেই রিজিড হতে পারে না, সে সার্টেনলি হচ্ছে নন রিজিড। কিন্তু আমি নন রিজিডিটি এফেক্টটা বা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন এফেক্টটা জাস্ট ইগনোর করেছি অনলি বিকজ যে তার ম্যাগনিটিউডটা ছোট, আর ডিকন্টেন্ট হবে ম্যাগনিটিউডটা ছোট বলে। তাই জন্য এই এনার্জি এক্সপ্রেশন নিয়ে আমরা কাজ করব, এই এনার্জি এক্সপ্রেশন নিয়ে যখন কাজ করছি তখন তুমি এটা কিন্তু মাথায় রেখো যে এক্ষেত্রে তুমি মানে কখনোই রিজিড রোটার ধরছো না, তুমি নন রিজিড রোটারই ধরছো। নন রিজিডিটি কারেকশনটাকে তুমি জাস্ট ইগনোর করছো, তার জাস্ট সিম্পলি ম্যাগনিটিউডটা কম বলে, এটা খেয়াল রাখবে। ওই জন্য আমি সরাসরি এই এনার্জি এক্সপ্রেশনটা না লিখে আমি আগে এই এনার্জি এক্সপ্রেশনটাকে লিখলাম, তারপরে এত কিছু কথাবার্তা বলে আমি এই ফাইনাল এক্সপ্রেশনটা এসে পৌঁছালাম। তার মানে এইটা হচ্ছে তোমার টোটাল এনার্জি এক্সপ্রেশন। এটা আর এবার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যখন বের করবে, এনার্জিটা যেহেতু অলরেডি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স তুমি করেছো, তাহলে এনার্জি তুমি যখন কোনো একটা লেভেলের একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রানজিশন হওয়ার জন্য এই যে এনার্জি গ্যাপটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স যেটা বের করবে, তাহলে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তোমার দেবে। আচ্ছা, এবারে কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশন ঘটবে সেইটার জন্য তো তোমার লাগবে, তোমার সকল সিলেকশন রুল লাগবে। ঠিক আছে, তাহলে সিলেকশন রুলটা কি? আচ্ছা, যেহেতু এই যে মোশনগুলো ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার এবং তুমি ওয়েভ ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল ফর্মে লিখতে পেরেছো, সেখানে সিলেকশন রুলের কিন্তু কিছু পরিবর্তন হবে না। সিলেকশন রুলটা কি থাকবে? সিলেকশনটা অ্যাজ ইউজুয়াল ডেল্টা বি, কিন্তু এটা অ্যানহারমোনিক অসিলেটর, ডেল্টা ভি ইকুয়াল টু +-1 +-2 +-3 এটা থাকবে, আর ডেল্টা যেটা অ্যাজ ইউজুয়াল যেমন +-1 হয় সেটাই থাকবে। নন ডিজি টোটালের জন্য ডেল্টা যেটা +-1 থাকে,
আর অসিলেটরটা কিন্তু অ্যানহারমোনিক অসিলেটর বা মোস্ট অসিলেটর, তার জন্য সিলেকশনের ডেল্টা ভিটা +-1 +-2 +-3 এরকম ভাবে তোমার যাচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে ধরো আমি একটা জিনিস কষে দেবো, আরেকটা জিনিস তোমাকে কষে দেবো। আমি যেটা কনসিডার করছি, উই ওয়ান্ট টু, বাবা we want to see the effect of rotation on the ফান্ডামেন্টাল ব্যান্ড। মানে দেখো, এমনিতে যখন সিলেকশন রুলটা আমি ডেল্টা ভি +-1 +-2 ইত্যাদি যখন করছি, সেখানে তোমার হট ব্যান্ড তৈরি হতে পারে, সেখানে ওভার তৈরি হতে পারে, সবই তৈরি হতে পারে। আগের ক্লাসে আমরা এটা দেখিয়েছি যে মোস্ট অসিলেটর যখন তুমি কনসিডার করবে, তার ফান্ডামেন্টাল ব্যান্ডটা হলো মোস্ট ইন্টেন্স ব্যান্ড তুমি পাচ্ছ। এছাড়া কিছু উইক ওভার টোনস থাকতে পারে, কিছু হট ব্যান্ড থাকতে পারে। তাই উই ওয়ান্ট টু সি দ্য এফেক্ট অফ রোটেশন অন দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড, ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ড। বাকিগুলো আমি দেখছি না, বাকিগুলো আমি যেভাবে শেখাবো তাতে বাকিগুলো তুমি নিজে করে নিতে পারবে। হ্যাঁ, অন দ্য ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ড, ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ব্যান্ডে আমি রোটেশনাল এফেক্টটাকে দেখতে চাইছি। সেখানে কি হবে, সেই জন্যে ট্রানজিশনটা যখন ঘটছে, দেখো ট্রানজিশন টেক্স প্লেস ভি ইকুয়াল টু 0 আর যে কোনো জে লেভেল থেকে, ধরো জে প্রাইম লেভেল থেকে ভি ইকুয়াল টু 1 আর ধরো জে ডবল প্রাইম লেভেলে এই ট্রানজিশনটা ঘটছে। মানে তোমার অ্যাবজর্পশন ঘটছে ভি ইকুয়াল টু 0 আর জে প্রাইম থেকে তোমাকে যেতে হচ্ছে কোথায়, ভি ইকুয়াল টু 1 জে ডাবল প্রাইমে। এবং জে প্রাইম এবং জে ডবল প্রাইমের রিলেশনটা কি হবে, মানে ধরো এই যে জে ডবল প্রাইম মাইনাস জে প্রাইম, এই এটা কি হবে, এটা সার্টেনলি হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে তোমার ডেল্টা জে আর কি, এটা এটা হচ্ছে তোমার +-1 এর মধ্যে থাকবে, এই যে কল্পনা। ঠিক আছে, তা ট্রানজিশনটা ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 এ হবে, আর জে প্রাইম থেকে জে ডবল প্রাইমে যাবে। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে জিনিসটা দেখো, অ্যাকচুয়ালি তুমি যদি এই ভাইব্রেটিং রোটারের জন্য এনার্জি এক্সপ্রেশন গুলো লেখো, ধরো এইটা হচ্ছে ভি ইকুয়াল টু 0 এর জন্য, এইটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু 1 এর জন্য। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এদিকে এনার্জি প্লট করা হচ্ছে। আচ্ছা, এবারে কোন একটা পার্টিকুলার ভাইব্রেটিং রোটার সে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে আছে বটে, কিন্তু গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলের মধ্যে বিভিন্ন রোটেশনাল লেভেলে থাকতে পারে, কারণ দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় অনেক অনেক ছোট। কোনো একটা পার্টিকুলার মলিকিউল লোয়ার ভাইব্রেশনাল লেভেলে হয়তো রইলো, কিন্তু যে কোনো রোটেশনাল লেভেলে সে থাকতে পারে। ধরো রোটেশনাল লেভেলগুলো যদি তুমি দেখো, তাহলে এই একটা হয়তো রোটেশনাল লেভেল, এই একটা রোটেশনাল লেভেল, এই একটা রোটেশনাল লেভেল, এই একটা রোটেশনাল লেভেল। ধরো এখানে তোমার এই জে প্রাইম ধরে নাও, জে প্রাইমের ভ্যালুটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল কিন্তু বিভিন্ন রোটেশনাল লেভেলে থাকতে পারে। আবার এখানেও ঠিক একই রকম করে এই ধরো এই মোটামুটিভাবে একটা কোয়ালিটিভলি ছবি আঁকার, বেটার ছবি আঁকার চেষ্টা করবে, যে রোটেশনের ক্ষেত্রে কি পাশাপাশি দুটো রোটেশনাল লেভেল এনার্জি গ্যাপটা বাড়তে থাকে না। যে ডবল প্রাইমটা ধরে নাও 0, 1, 2, 3, 4, এটা এরকমভাবে যাচ্ছে, এটা এরকমভাবে যাচ্ছে। এবার ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 এ ট্রানজিশনটা ঘটাবো, কিন্তু জে প্রাইম থেকে জে ডবল প্রাইমে। তাহলে এক্ষেত্রে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তোমার কি হবে, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি দুটো এনার্জি লেভেলের মধ্যে গ্যাপ, যেখানে এনার্জিটা সেন্টিমিটার ইনভার্সে লেখা আছে। ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা নিউ বার ভি ইকুয়াল টু 0 থেকে
ভি ইকুয়াল টু 1 এ কিন্তু ধরে নাও জে প্রাইম থেকে জে ডবল প্রাইম। ঠিক আছে, কি হবে সেটা দেখো, এটা হচ্ছে তোমার 3/2 নিউবার অসিলেটর মাইনাস 9/4 এক্সি নিউবার অসিলেটর প্লাস বি জে ডবল প্রাইম ইন্টু জে ডবল প্রাইম প্লাস 1। এইটা হচ্ছে যখন ভি এর ভ্যালু 1 আর জে এর ভ্যালু জে ডবল প্রাইম, তার এনার্জিটা এই যে এনার্জি এক্সপ্রেশনে ভি এর ভ্যালু 1 বসে, এটা 3/2 হয়, এটা 3/2 স্কোয়ার, তার 3/2 নিউবার অসিলেটর মাইনাস 9/4 এক্সি নিউবার অসিলেটর, আর তার সঙ্গে প্লাস হচ্ছে তোমার বি জে প্রাইম ইন্টু জে জে ডবল প্রাইম ইন্টু জে ডবল প্রাইম প্লাস 1 মাইনাস যখন ভি এর ভ্যালু 0 আর জে প্রাইম বসাচ্ছ তখন সেটা হচ্ছে হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর প্লাস এটা হলো বি জে প্রাইম ইন্টু জে প্রাইম প্লাস 1। এটা আচ্ছা, এবারে দেখো এইখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর, এইটা হলো একটা পার্ট। আর তারপরে কি থাকছে, বি সরি জে জে ডাবল প্রাইম প্লাস 1 জে ডাবল প্রাইম প্লাস 1 মাইনাস বি জে প্রাইম ইন্টু জে প্রাইম প্লাস 1। এইটা তাহলে দেখো, তাহলে এই নিউ বার আমি এটা ভাবে লিখলাম, এই যে 0 থেকে 1 মানে ফান্ডামেন্টাল, নিউ বার ফান্ডামেন্টাল, আর জে প্রাইম থেকে যে ডবল প্রাইমে যাচ্ছে সে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা এইটা হলো কত, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি প্লাস বি জে ডবল প্রাইম প্লাস 1 মাইনাস জে প্রাইম ইন্টু জে প্রাইম প্লাস 1। এইটা দেখো, এই হচ্ছে তোমার সকাল একটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন বেরোচ্ছে। এখান থেকে একটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি তোমার এক্সপ্রেশন বেরোচ্ছে। এই অঙ্কটা কোনো অসুবিধা আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি খেয়াল করো প্রথমে যে ডেল্টা যেটা তোমার প্লাস মাইনাস 1, তো আমি ধরে নাও বললাম লেট ডেল্টা যে কত প্লাস 1 এর মধ্যে তুমি আছো। ডেল্টা যে প্লাস 1 মানেটা কি, জে ডবল প্রাইম মাইনাস জে প্রাইম, এটা হয়ে একটা তোমার প্লাস 1। এখান থেকে তুমি জে ডবল প্রাইমের জায়গায় লিখতে পারো জে প্রাইম প্লাস 1, এইটা যেখানে জে প্রাইমটা শুরু হয় কত থেকে, 0 থেকে, 0 1 2 3 ডট ডট ডট, এটা এখান থেকে শুরু হচ্ছে। মানে আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি, ধরো ডেল্টা যেখানে প্লাস 1 মানে তুমি যখন ট্রানজিশনটাকে করছো, ধরো এইখান থেকে এখানে ট্রানজিশন করলে দেখো 0 থেকে 1 এ, অথবা দেখো 1 থেকে 2 তে, অথবা দেখো 2 থেকে 3 তে, বা ধরো 3 থেকে 4 এ। এইগুলো হচ্ছে ডেল্টা যে ইকুয়াল টু প্লাস 1 এগুলোর জন্য। আবার যদি এরকম হতো, ধরো এই যে 1 থেকে 0 তে, 2 থেকে 1 এ, 3 থেকে 2 তে, 4 থেকে 3 তে, এইগুলো হচ্ছে তোমার ডেল্টা যে ইকুয়াল টু তোমার -1। এবারে 0 থেকে 0, 1 থেকে 1, 2 থেকে 2 সেগুলো অ্যালাউড নয়, কারণ সিলেকশন রুল ডেল্টা ইকুয়াল টু 0টাকে অ্যালাউ করে না। এটা আমি ডেল্টা জি যখন প্লাস 1 বলছো, তো এই সিচুয়েশনগুলোতে কি হচ্ছে, তখন দেখো জে ডবল প্রাইমটা জে প্রাইম প্লাস 1 হয়ে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নিউ বার ফান্ডামেন্টাল জে প্রাইম থেকে তুমি যখন জে ডবল প্রাইমের মধ্যে গেলে, সেটা হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল হলো প্লাস বি ইন্টু জে প্রাইম প্লাস 1 ইন্টু জে প্রাইম প্লাস 2 মাইনাস জে প্রাইম ইন্টু জে প্রাইম প্লাস 1। তুমি জাস্ট জে ডবল প্রাইমের জায়গায় জে প্রাইম প্লাস 1টাকে বসিয়ে দিলে, যে ডবল প্রাইমের জায়গায় জে প্রাইম প্লাস 1টাকে বসিয়ে দিলে, তাহলে সেটা কি দাঁড়ালো, নিউ বার ফান্ডামেন্টাল প্লাস
বি এটা কত হয়, দেখো জে প্রাইম প্লাস ওয়ান যদি কমন নিয়ে নাও, জে প্রাইম প্লাস টু থেকে জে প্রাইম বাদ দিলে 2 চলে যায়, তাহলে 2b ইন্টু জে প্রাইম প্লাস ওয়ান হলো এটা। তাহলে এক্ষেত্রে দেখো যেটা হচ্ছে যে এখন ডেল্টা যেটা হচ্ছে প্লাস ওয়ান, তখন তো ট্রানজিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা বেরোচ্ছে নিউবার ফান্ডামেন্টাল প্লাস 2b ইন্টু জে প্রাইম প্লাস ওয়ান, হয় জে প্রাইমটা হচ্ছে 0 1 2 3 ডট 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 এটা। আচ্ছা এবার আমি বললাম যে লেট ডেল্টা যে ইকুয়াল টু -1, তখন কি হবে, জে ডবল প্রাইম মাইনাস জে প্রাইম ইকুয়াল টু -1 যদি হয়, সেখান থেকে তুমি দেখো জে প্রাইম ইকুয়াল টু লিখতে পারছো জে ডবল প্রাইম প্লাস ওয়ান। মানে তুমি দেখো এখানে জে প্রাইমটাকে লিখতে পারছো জে ডবল প্রাইম প্লাস ওয়ান, যেখানে যেখানে জে ডবল প্রাইমটা স্টার্ট হবে কিন্তু তোমার 0 থেকে, 0 1 2 3 ডট ডট ডট। মানে আগেরটা জে ডবল প্রাইমকে জে প্রাইমের টার্মসে লিখলাম, পরেরটা হচ্ছে জে প্রাইমকে জে ডবল প্রাইমের টার্মসে লিখলাম। হ্যাঁ, জে প্রাইমটা হচ্ছে জে ডবল প্রাইম প্লাস ওয়ান, যেখানে জে ডবল প্রাইমটা 0 থেকে স্টার্ট। দেখো এখানে তুমি যদি জে প্রাইমের রেসপেক্টে এটা লিখতে, তাহলে জে প্রাইমটা 1 থেকে স্টার্ট হতো, কিন্তু জে ডবল প্রাইমের রেসপেক্টে যদি লিখছো, তাহলে জে ডবল প্রাইমের রেসপেক্টে লিখলে দেখো জে ডবল প্রাইমটা 0 থেকে স্টার্ট হচ্ছে। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু -1 এর জন্য তাহলে কি দাঁড়াবে, তাহলে নিউ বার ফান্ডামেন্টাল যে প্রাইম থেকে যে ডবল প্রাইমের মধ্যে যে গেল সেটা কত হচ্ছে, নিউ বার ফান্ডামেন্টাল প্লাস বি, এইটা জে ডবল প্রাইম প্লাস ওয়ান যেমন আছে আছে, মাইনাস জে ডবল প্রাইম প্লাস ওয়ান ইন্টু জে ডবল প্রাইম প্লাস টু। অর্থাৎ জে প্রাইমের জায়গায় জে ডবল প্রাইম প্লাস ওয়ান তুমি বসিয়ে দিলে, কি দাঁড়াবে, নিউ বার ফান্ডামেন্টাল মাইনাস 2b ইন্টু জে ডবল প্রাইম প্লাস ওয়ান, হয় যে ডবল প্রাইমটা 0 1 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে, ঠিক আছে, এটা এটা হচ্ছে। হলো, তো দেখো তাহলে আমি এই ডেল্টা যে ইকুয়াল টু প্লাস ওয়ানের জন্য একটা এক্সপ্রেশন পেলাম, ডেল্টা ইকুয়াল টু -1 এর জন্য একটা এক্সপ্রেশন পেলাম, তাহলে এই দুটোকে কম্বাইন করে লিখতে পারি, তাহলে কম্বাইনিং দিস টু ইকুয়েশন, তাহলে এইটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, আগে যদি ইকুয়েশনের নাম্বার দিই না, আমি এখানে না নাম্বার এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 ক্যান রাইট, ফ্রম ইকুয়েশনস 1 and 2 we can write নিউ বার ফান্ডামেন্টাল যে প্রাইম থেকে যে ডবল প্রাইমে যাচ্ছে এইটা, সেটা নিউ বার ফান্ডামেন্টাল, দেখো তুমি লেখো এটাকে প্লাস মাইনাস 2b ইন্টু জে প্লাস ওয়ান, মানে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আর এখানে জে প্রাইম জেকে তুমি ডামি ইন্ডেক্স ভাবো, এখানেও জে প্রাইমটা 0 থেকে স্টার্ট, এখানে জে ডবল প্রাইমটা তোমার 0 থেকে স্টার্ট, তার মানে একবারে তুমি লিখতে পারছো নিউ বার ফান্ডামেন্টাল প্লাস মাইনাস 2b ইন্টু জে প্লাস ওয়ান, হয় যেটা সেই 0 থেকে স্টার্ট হচ্ছে, এটা এটা হলো, মানে বেসিক্যালি ইকুয়েশন ওয়ানে তুমি যখন লিখবে যে জায়গায় জে প্রাইম লিখতে হবে, তা দেখো ডামি ইন্ডেক্স তো, তাহলে যেটাও 0 থেকে স্টার্ট, জে প্রাইমটা 0 থেকে স্টার্ট। আবার যখন ইকুয়েশন টুতে তুমি আসবে, তখন যে ডবল প্রাইমের জায়গায় তোমাকে জাস্ট মানে যে জায়গায় যে ডবল প্রাইম লিখতে হবে, যে ডবল প্রাইমের 0 থেকে স্টার্ট, যেটা তোমার 0 থেকে স্টার্ট, শুধু তফাৎটা কি না, 1 নম্বর ইকুয়েশনে প্লাস এসছে, 2 নম্বর ইকুয়েশনে মাইনাস এসছে, তাহলে এখানে প্লাস সাইন ফর ডেল্টা ইকুয়াল টু +1 আর মাইনাস সাইন ফর ডেল্টা ইকুয়াল টু -1, মানে প্লাসটা মানে এক, মানে দেখো দুটো ইকুয়েশনকে একটা ইকুয়েশনে তুমি লিখে ফেলতে পারছো, শুধু একটা প্লাস থাকছে একটা মাইনাস থাকছে, প্লাসটা হচ্ছে তোমার এর জন্য ডেল্টা ইকুয়াল টু +1 এর জন্য, মাইনাসটা ডেল্টা ইকুয়াল টু -1 এর জন্য। আচ্ছা এবারে এই ইকুয়েশনটা ধরে নাও তোমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা এই ইকুয়েশনটা আবার তুমি লিখতে পারো, ইকুয়েশন 3 ক্যান বি রিটেন অ্যাজ 3 can be written as new bar fundamental এইটা এখন আমি বললাম একটা, মানে দেখো এই আগেরটা এইভাবে করতে পারি, এটাকে তুমি এক কাজ করো, এইখানে না এই জায়গাতে যেহেতু এখন জে প্রাইম জে ডবল প্রাইম কোথাও ব্যবহার করা হচ্ছে না,
তাহলে তুমি এইটাকে বলতে পারো এটা নিউবার ফান্ডামেন্টাল, এটা ডিপেন্ড করছে জে এর উপরে। আর এখানে আমি জে এর উপর ডিপেন্ড না করে বলে এম প্রাইমের উপর নির্ভর করছে, সেটা কত হচ্ছে নিউবার ফান্ডামেন্টাল প্লাস মাইনাস দেখো 2b এম প্রাইম, যেখানে এম প্রাইমটা হচ্ছে বেসিক্যালি জে প্লাস ওয়ান। এই যে জে প্লাস ওয়ানটাকে তুমি কি করলে না, জে প্লাস ওয়ানটাকে তুমি এম প্রাইম লিখছো, যেখানে এম প্রাইমটা হচ্ছে জে প্লাস ওয়ান এটা। আচ্ছা এবারে যেহেতু যেটা হচ্ছে তোমার 0 1 2 3 ডট 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 ডট, সেখানে হেন্স এম প্রাইমটা তোমার কত হবে 1 2 3 4 ডট 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 ডট। ওটা যেহেতু তোমার এটা জে প্লাস ওয়ান আছে, সেটাকে এম এর টার্মসে লিখলে তোমার যেটা কিন্তু 0 থেকে স্টার্ট, তাহলে এম প্রাইমটা তোমার 1 থেকে স্টার্ট এটা। তাহলে এক্ষেত্রে আবার হলো এই প্লাস সাইনটা ইজ ফর ডেল্টা ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, আর মাইনাস সাইন ইজ ফর ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা। এটা হলো আচ্ছা। অথবা তুমি এটাকে লিখতে পারো নিউবার ফান্ডামেন্টটা ধরে নাও তোমার এম এর উপরে শুধু ডিপেন্ড করে, এটাকে লিখলে নিউবার ফান্ডামেন্টটা প্লাস 2bm, দেখো প্লাস মাইনাসের বদলে তুমি শুধু প্লাস লিখে ফেললে। যেখানে তুমি এখন খেয়াল করো, যেখানে এম ইকুয়াল টু কি হচ্ছে না, এম ইকুয়াল টু তোমার এখন এম প্রাইমটা 1 2 3 4 যদি হয়, তাহলে এমটা কত হবে, এমটা হচ্ছে তোমার প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট। তুমি যদি এখানে প্লাস মাইনাস লিখে এম প্রাইমটাকে 1 2 3 4 নেওয়া, আর এখানে শুধু প্লাস লিখে এমটাকে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 লেখা একই ব্যাপার। এবারে ফর এম ইকুয়াল টু তোমার যে পজিটিভ গুলো, এইটা হচ্ছে ফর মানে এম ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, এইটা হচ্ছে ফর তোমার ডেল্টা জি ইকুয়াল টু প্লাস ওয়ান, আর এম এর ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এইটা হচ্ছে তোমার ফর ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু প্লাস ওয়ানের জন্য, এটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য এটা। ঠিক আছে? তো দেখো তাহলে এমটা তোমার প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 করে যাচ্ছে। তাহলে এমটা হচ্ছে তোমার যখন পজিটিভ গুলো নিচ্ছে তখন ডেল্টা জি ইকুয়াল টু প্লাস ওয়ান, আর যখন এম গুলো নেগেটিভ গুলো তখন ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস। তার মানে দেখো এই এক্ষেত্রে আমি ইকুয়েশনটাকে একটা বেশ সিম্পল ফর্মে লিখে ফেললাম, আমি স্টেপ বাই স্টেপ পর 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 করে আলটিমেটলি এরকম একটা জায়গায় এসে আমি পৌঁছালাম, যেখানে এম এর ভ্যালুটা যখন 1 2 3 4 ইত্যাদিতে পজিটিভ করে নিচ্ছি তখন ডেল্টা জি ইকুয়াল টু প্লাস ওয়ানের জন্য, আর এম এর ভ্যালু যখন তোমার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তখন ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য। আচ্ছা এখানে এম ইকুয়াল টু যেহেতু মানে প্রথম থেকে যদি শুরু করো, যেহেতু তোমার অ্যাজ জে ইকুয়াল টু জে নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা যেটা কিন্তু মাইনাস ওয়ান হতে পারে না, বা অন্যভাবে বলতে গেলে এইভাবে বলা ভালো, মানে আচ্ছা ঠিক আছে, মানে এখানেও বলতে পারি তুমি দেখো এখানে এম প্রাইমটা তো জে প্লাস ওয়ান। এবার কথা হচ্ছে এম প্রাইমের ভ্যালু তুমি জিরো নিতে পারো কিনা, এম প্রাইমের ভ্যালু তুমি জিরো নিতে পারো না। প্রথম কথা হচ্ছে যেহেতু অ্যাজ জে cannot be minus 1, m cannot be 0. And j cannot be minus 1, m cannot be 0. ঠিক আছে, যেটা কিন্তু মাইনাস ওয়ান হতে পারে না, সেখানে এমটা কিন্তু জিরো হতে পারে না, সেটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, মানে এখানে এখানে দেখো না, এখানে তুমি খেয়াল করে দেখো যে এম প্রাইম থেকেই তো এমটা এসছে, এম প্রাইমটা কিন্তু পজিটিভ নিয়েছে না, মানে এম প্রাইমটা জিরো হলে তবে এমটা জিরো হবে। আচ্ছা এম প্রাইমটা জিরো বা এমটা জিরো কখন হবে, যখন যেটা মাইনাস ওয়ান হবে। এবারে সিলেকশনগুলো সরি রোটেশনাল কোয়ান্টাম নাম্বার যেহেতু জিরো থেকে স্টার্ট, যে যেহেতু মাইনাস ওয়ান হতে পারে না, সেটা এমটা তোমার জিরো হতে পারে না, এটা মাথায় রাখবে। তাহলে এবার খেয়াল করে দেখো, এবারে আমি যদি লেটস সে এম ইকুয়াল টু জিরো লিখতাম,
তখন নিউ বার ফান্ডামেন্টাল জিরোটা নিউ শুধু ফান্ডামেন্টাল হতো, কারণ এই 2bm পার্টটা তোমার জিরো হয়ে যেত। এটা হতে পারে না, দিস ইজ অ্যাবসেন্ট, দিস ইজ অ্যাবসেন্ট, কারণ এমটা জিরো হতে পারে না বলে। আচ্ছা, এবার এম এর ভ্যালু তুমি ধরো +1 নিচ্ছ, +2 নিচ্ছ, +3 নিচ্ছ, বা তোমার +4 সব নিচ্ছ, এবং এটা হচ্ছে কখন না ডেল্টা জিকাল যখন +1 তখনই এম এর ভ্যালুটা তুমি পজিটিভ করে নিতে পারবে। তখন নিউ বার ফান্ডামেন্টাল 1টা কত হচ্ছে দেখো, নিউ বার ফান্ডামেন্টাল +2b, নিউ বার ফান্ডামেন্টাল 2টা কত হচ্ছে, নিউ বার ফান্ডামেন্টাল +4b। এই যে 2bm এর জায়গায় এই যে এখানে তো 2bmটা আছে, এম এর জায়গায় 1 2 3 4 করে তুমি বসাচ্ছ। তারপরে ধরো নিউ বার ফান্ডামেন্টাল থিটা হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল +6b, নিউ বার ফান্ডামেন্টাল 4টা হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল +8b অ্যান্ড সো অন। এটা একটা। আবার এই ডেল্টা যে ইকুয়াল টু যখন তুমি -1 নিচ্ছ, তখন এম এর ভ্যালুটা তোমাকে নিতে হবে -1 -2 -3 -4 ডট 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 ডট। তখন নিউ বার ফান্ডামেন্টাল -1টা হয়ে গেল নিউ বার ফান্ডামেন্টাল -2b, নিউ বার ফান্ডামেন্টাল -2টা হয়ে গেল নিউ বার ফান্ডামেন্টাল -4b, নিউ বার ফান্ডামেন্টাল -3টা হয়ে গেল নিউ বার ফান্ডামেন্টাল -6b, নিউ বার ফান্ডামেন্টাল -4টা হয়ে গেল নিউ বার ফান্ডামেন্টাল -8b অ্যান্ড সো অন, সো অন। এটা ঠিক আছে। তার মানে দেখো ডেল্টা জি কাটে +1 এর জন্য তুমি অনেক লাইন পাবে, ডেল্টা জি কাটে -1 এর তুমি অনেক লাইন পাবে, কারণ এখানে অনেকগুলো পসিবল ট্রানজিশন হচ্ছে। আচ্ছা, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা আলাদা। 1 থেকে 0, 2 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 3, এই ট্রানজিশন ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে আলাদা 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 বলে তুমি অনেকগুলো এরকম বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি পাচ্ছ। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে এবারে এইগুলো কি হচ্ছে দেখো তোমার সিরিজ অফ লাইন দিচ্ছে, এইগুলো হচ্ছে তোমার সিরিজ অফ লাইন দিচ্ছে। এইটাকে বলা হয়, এই যে লাইনগুলো একে বলা হয় ট্রি ব্রাঞ্চ, এইটাকে বলা হয় আর ব্রাঞ্চ। আচ্ছা, যদি এমন হতো ইফ ডেল্টা জি ইকুয়াল টু 0 বি অ্যালাউড, আনফর্চুনেটলি আমার পার্টিকুলার কাছে অ্যালাউড নয়, ডেল্টা জে ইকুয়াল টু 0 বি অ্যালাউড, দেন উই শুড গেট কিউ ব্রাঞ্চ। মানে নামটা হচ্ছে এরকম, ধরো সিলেকশন রুলে ডেল্টা জেটা ধরো -2 -1 0 +1 +2 যদি হতো তোমার, তাহলে এই এই মাঝখানেরটা যখন ডেল্টা ইকুয়াল টু 0 সেটাকে বলে কিউ ব্রাঞ্চ, কিউ নামটা আর কি। -1 হলে তার আগে যেগুলো আছে তার ও পি কিউ আর এস এরকম নাম হতো আর কি, ব্রাঞ্চগুলোর নাম। এটা হচ্ছে ব্রাঞ্চ নেম আর কি, ব্রাঞ্চ নেম। আর আমাদের কাছে কি হচ্ছে, এই যে ডেল্টা ইকুয়াল টু -1টা অ্যালাউড, সেখানে আমি পি ব্রাঞ্চ পাচ্ছি। এখানে ডেল্টা ইকুয়াল টু +1টা অ্যালাউড, সেখানে আমি আর ব্রাঞ্চ পাচ্ছি। এবারে কখনো যদি ডেল্টা ইকুয়াল টু 0টা অ্যালাউড হতো তুমি কিউ ব্রাঞ্চ পেতে, ডেল্টা ইকুয়াল টু -2 অ্যালাউড হলে ও ব্রাঞ্চ পেতে, ডেল্টা ইকুয়াল টু +2 অ্যালাউড হলে তুমি এস ব্রাঞ্চ পেতে। আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে পি এবং আর ব্রাঞ্চ পাচ্ছি এখানে। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো সিচুয়েশনে, যে আমি কিন্তু ইন্টেন্সিটি, আচ্ছা ইন্টেন্সিটি প্যাটার্নটা তোমার মোটামুটি ধারণা আছে বলে আমি করে দেবো, মানে আমি ইন্টেন্সিটিটাকে বাদ দিয়ে এখন বলছি, তাহলে স্পেক্ট্রাটা সিচুয়েশনটা কেমন হলো। ধরো এইখানে এইটা ধরে না তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এবং এটা তুমি কিছু পাবে না, কারণ এটা হতে গেলে এম এর ভ্যালুটা 0 হতে হয়, সেখানে জে এর ভ্যালুটা -1 হতে পারে, সেটাকে হতে পারছে না বলে একদম যে এই মাঝখানটা তুমি পাচ্ছ না নিউ ফান্ডামেন্টাল। এই যে এটা হচ্ছে অ্যাবসেন্ট, এই যে এটা হচ্ছে দিস ইজ অ্যাবসেন্ট, দিস ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, তারপরে তুমি পাচ্ছ কোথায় দেখো, ডেল্টা যে ইকুয়াল টু যখন +1 তোমার হচ্ছে, এই যে ডেল্টা যে ইকুয়াল টু +1টার জন্যে
দেখো ফান্ডামেন্টালে তো ফ্রিকোয়েন্সিগুলো বেড়ে 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 গেছে, আর ডেল্টা ইকুয়াল টু মাইনাস ওয়ান ফ্রিকোয়েন্সিটা কমে 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 গেছে। এবারে এখানে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 2b-তে, তারপরে এটা তো তোমার ধরো 4b-তে, তারপর এটা 6b-তে, সিক্স-বিতে, তারপরে হয়তো মানে মানে 8b-তে ধরো, 10b-তে, এটা এরকম করে। মানে এগুলো সব হচ্ছে এই এই যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 2b, নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 4b, নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 6b, নিউ বার ফান্ডামেন্টাল প্লাস 8b, and so on। এটা আচ্ছা, এবং এইটা যেটা দিচ্ছে তোমার সকল, এটা হচ্ছে আর ব্রাঞ্চ। আচ্ছা, এবার বাঁদিকে যখন তুমি আসছো, স্যার ওই হাইট গুলো এক এক রকম আচ্ছা যখন হাইট বলা গুলো, হলো। হ্যাঁ বলছি, হাইট গুলো সম্বন্ধে আসছে যে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি যখন তুমি করেছিলে তখন তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা মনে আছে? পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, যে এই যে বিভিন্ন রোটেশনাল লেভেলগুলো আছে, বিভিন্ন রোটেশনাল লেভেলের তো পপুলেশন আলাদা, এবারে যে লেভেলের পপুলেশন বেশি সেই লেভেলের করসপন্ডিং সেখান থেকে ট্রানজিশন হলে তার ইন্টেন্সিটিটা বেশি। আমি যখন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মাইক্রো স্পেকট্রোস্কোপি করেছিলাম, তার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথমে পপুলেশন বা ইন্টেন্সিটিটা বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে। মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে ধরো এই যে প্রথমে কি হচ্ছে, ডিজেনারেসি ফ্যাক্টরটা বলছে যে ভ্যালু বাড়ার সাথে সাথে ডিজেনারেসি ফ্যাক্টর যেটা 2j+1, এটা 1, 3, 5, 7 করে বাড়বে। আর যেটা প্রবাবিলিটি ফ্যাক্টর যেটা এক্সপোনেনশিয়াল ডিকেইং e টু দি পাওয়ার মাইনাস b hc j ইনটু j+1/kt, এই যে পার্টটা, সেটা যে ভ্যালু বাড়ার সাথে সাথে কমবে। সেখানে আলটিমেটলি এটা দাঁড়ায় কি, যে ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথমে ওটা বাড়ে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমে। তাহলে দেখো এবার এই যে ডেল্টা j ইকুয়াল টু +1 যখন তুমি দেখছো, সেটা আর ব্রাঞ্চ আর কি, সেখান থেকে j ইকুয়াল টু 0 থেকে একবার ট্রানজিশন 1 থেকে 2 থেকে 3-তে, এবারে যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে তার পপুলেশনটা প্রথমে গ্র্যাজুয়ালি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে, এবং সেটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনে সেই এফেক্টটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনে তুমি বেসিক্যালি সেই এফেক্টটা দেখতে পাচ্ছ। প্রথম ইন্টেন্সিটিটা বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপর সেটা আবার তোমার কমছে। আচ্ছা, এবার উল্টো দিকে এদিকে একই রকম করে যখন ডেল্টা ইজ ইকুয়াল টু -1, তখন প্রথম একটা ইন্টেন্সিটি হলো ধরো তারপরে ধরো বাড়লো, এই ধরো বাড়লো, বাড়লো, এই এই হয়তো মানে যাকে মানে মানে বিভিন্ন রকম করে আঁকলাম এটা। তাহলে দেখো প্রথমটা এরকম করে তোমার ইন্টেন্সিটি এরকম করে বাড়ছে, একটা ম্যাক্সিমামে পৌঁছে সেটা আবার কমছে, আর পরের দিকেও তোমার একটা ইন্টেন্সিটিটা বাড়ছে, একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা হচ্ছে তোমার কমছে, এরকম। তাহলে দেখো এই এই ধরনের তুমি একটা পাচ্ছ, এবং ব্যান্ড অরিজিন যেটা মানে যে মাঝখানটা, এটা কিন্তু তোমার অ্যাবসেন্ট থাকছে, এটা। তো দেখো এই আর ব্রাঞ্চ পেলে, আর এদিকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে পি ব্রাঞ্চ। তার মানে একটা টিপিক্যাল ফান্ডামেন্টাল ব্যান্ড মানে ভাইব্রেশনাল ব্যান্ড, সেখানে যখন রোটেশনাল এফেক্টটাকে তুমি দেখতে পাচ্ছ, তুমি দুটো ব্রাঞ্চ পেয়ে গেলে, একটা হচ্ছে পি ব্রাঞ্চ, একটা হচ্ছে আর ব্রাঞ্চ। এটা ব্যান্ড অরিজিনটা এখানে অ্যাবসেন্ট, এবং কিউ ব্রাঞ্চ যেটাকে আমি বলছি, কিউ ব্রাঞ্চটা তোমার অ্যাবসেন্ট থাকছে, কারণ ডেল্টা ইকুয়াল টু 0টা এই পার্টিকুলার কেসে অ্যালাউড নয়। আর ডেল্টা ইকুয়াল টু +-2 ইত্যাদিগুলো যেটা অ্যালাউড নয়, তাহলে অন্য যে ব্রাঞ্চগুলো, ও ব্রাঞ্চ বা এস ব্রাঞ্চ, এগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। তো দেখো তাহলে এই এই যা বললাম এই পর্যন্ত, কারো কি কোথাও কোনো অসুবিধা আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো এটা। আচ্ছা, মানে এইখানটায় তোমার দু একটা ইম্পর্টেন্ট জিনিস খুব বলার দরকার আছে। তাহলে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে যে ডায়াটমিক মলিকুল যখন তুমি কনসিডার করলে, ফর ডায়াটমিক মলিকুল the
vibrational band is PR, not PQR. মানে ভাইব্রেশনাল ব্যান্ডগুলো যদি পরে তুমি দেখো না, দেখবে কিছু ব্যান্ড হচ্ছে পিআর, কিছু ব্যান্ড হচ্ছে তোমার পিকিউআর ইত্যাদি, কিন্তু ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ভাইব্রেশনাল ব্যান্ডটা কিন্তু পিআর নট পিকিউআর, কিউটা কিন্তু অ্যাবসেন্ট থাকছে। আর এখান থেকে একটা জেনারেল রুল একটুখানি বলে দেওয়া ভালো। জেনারেল রুল হচ্ছে যে if the molecule is লিনিয়ার, মলিকুলটা কিন্তু লিনিয়ার, শুধু ডায়াটমিক তো লিনিয়ার বডি, ট্রায়াটমিক টেট্রাটমিক তো লিনিয়ার হতে পারে, কার্বন ডাইঅক্সাইড ট্রায়াটমিক কিন্তু লিনিয়ার, অ্যাসিটিলিন টেট্রাটমিক কিন্তু লিনিয়ার, এরকম হতেই পারে। ইফ দ্য মলিকুল ইজ লিনিয়ার অ্যান্ড for a vibrational band and for a vibrational band for a vibrational mode and for a vibrational mode and for a vibrational mode the linearity is preserved if the molecule is linear and for a vibrational mode the linearity is preserved, then the corresponding vibrational band will be PR, এটা corresponding vibrational bandটা PR হবে এটা। আর on the other hand if the molecule is non-linear, all vibrational bands will be PQR। মানে তখন না সিলেকশন রুলটা পাল্টে যায়, তখন ডেল্টা জি ইকুয়াল টু প্লাস জিরোটা অ্যালাউড হয়ে যায়। তার মানে যদি মলিকুলটা নন লিনিয়ার হয় তখন সমস্ত ভাইব্রেশনাল মোডগুলো পিকিউআর, আর যদি মলিকুলটা লিনিয়ার হয় এবং পরে পার্টিকুলার ভাইব্রেশনাল মোড যেখানে লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকে, ধরো মানে স্ট্রেচিং গুলো, বেন্ডিং মোড যেগুলো হবে, বেন্ডিং মোডে তো লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকবে না। যখন বেন্ডিং মোডে লিনিয়ারিটি প্রিজার্ভ থাকবে না তখন তুমি পিকিউআর পাবে। কিন্তু যদি মলিকুলটা লিনিয়ার হয় এবং কোনো একটা পার্টিকুলার ভাইব্রেশনাল মোড, মূলত স্ট্রেচিং মোডগুলো যার জন্য লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকবে, তার ক্ষেত্রে ভাইব্রেশনাল ব্যান্ডটা হবে তোমার পিআর। আর যখন তোমার লিনিয়ার মলিকুল কিন্তু লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকছে না, যেমন বেন্ডিং মোডের জন্য ভাইব্রেশনাল ব্যান্ডটা পিকিউআর হবে, আর যে কোনো নন লিনিয়ার মলিকুল যেটা সমস্ত ভাইব্রেশনাল ব্যান্ডই পিকিউআর হবে। তাহলে এইটা তো অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে এটার জন্য এই তোমার রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করা। তাহলে এই যেটা মেজর ইম্পর্টেন্স আর কি, মেজর ইম্পর্টেন্সটা হচ্ছে যে মলিকুলটা লিনিয়ার না নন লিনিয়ার তুমি এখান থেকে চেক করতে পারবে। উই ক্যান চেক। আর তোমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। উই ক্যান চেক whether a molecule is linear or not using the rotational vibrational spectroscopy, মানে ব্যাপারটা কিরকম, যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফর এ লিনিয়ার মলিকুল, বা অন্যভাবে বলতে গেলে মানে ঘুরিয়ে বলি, যে যদি অন্তত পক্ষে একটা ভাইব্রেশনাল মোড পিআর হয় ইনস্টেড অফ পিকিউআর, তখনই মলিকুলটা লিনিয়ার হয়ে যাবে। তখন মলিকুলটা যদি লিনিয়ার হয় তাহলে একটা তো স্ট্রেচিং মোড থাকবেই, যেখানে তোমার লিনিয়ারিটিটা প্রিজার্ভ থাকবে, সেটা পিআর হবে। অন্য মোডগুলো পিকিউআর হবে, বেন্ডিং মোডগুলো পিকিউআর, তাতে কিছু এসে গেছে, কিন্তু নন লিনিয়ার মলিকুল সবাই পিকিউআর। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ইফ there is
at least one vibrational band which is PR instead of PQR, then we say that the molecule is linear. Then we say that the molecule is linear. একটা মলিকুল লিনিয়ার, এটা বোঝার রাস্তা হচ্ছে অন্ততপক্ষে একটা আইআর ব্যান্ড বা ভাইব্রেশনাল ব্যান্ড থাকবে, যেটা হচ্ছে পিআর। আর যদি মলিকুলটা নন লিনিয়ার, তাহলে সমস্ত ব্যান্ডগুলি কিন্তু পিকিউআর হয়ে যাবে। তাহলে ইফ all the vibrational bands are PQR, all the vibrational bands are PQR, then we say that the molecule is non-linear। তখন আমি বলবো মলিকুলটা হচ্ছে নন লিনিয়ার। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো কি করে ভাইব্রেশনাল রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে মলিকিউলটা লিনিয়ার না নন লিনিয়ার, এটা তুমি বলতে পারছো। মানে অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপি মানুষ করে কেন? স্পেকট্রোস্কোপি করে আইদার মলিকুলার স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য, অথবা কোন একটা মলিকুলার প্যারামিটার, বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, ফোর্স কনস্ট্যান্ট, ডায়াড্রাল অ্যাঙ্গেল ইত্যাদি বের করার জন্য। আর কখনো কখনো তোমার ফার্স্ট স্পেকট্রোস্কোপি করে লোকে ডায়নামিক্সটাকে করে। তার মানে এই যে স্ট্রাকচার ডিটারমাইন করা, সেটা কিন্তু স্পেকট্রোস্কোপির একটা লক্ষ্য। অর্গানিক ইনঅর্গানিক যে সমস্ত স্পেকট্রোস্কোপি তোমরা ব্যবহার করো, দেখবো অনেক ক্ষেত্রে তুমি তার স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য এটাকে ব্যবহার করছো আর কি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো এই একটা মলিকুল লিনিয়ার না নন লিনিয়ার, ধরো এ টু বি টাইপের মলিকুল, ধরো কার্বন ডাইঅক্সাইড আর তোমার ধরো ওয়াটার মলিকুল, এই টাইপের ধরো দুটো তোমাকে কম্পেয়ার করতে বললো যে কোন মলিকুলটা মানে একজন লিনিয়ার একজন নন লিনিয়ার, তুমি তাহলে বুঝবে কি করে? স্পেকট্রোস্কোপিক্যালি বোঝা রাখো, তুমি তার খালি চোখে দেখে বুঝতে পারছো না যে কার্বন ডাইঅক্সাইড দেখো স্ট্রেট লাইনের মতো, বা ওয়াটার মলিকুল হচ্ছে তোমার স্ট্রেট লাইন নয়, এগুলো বুঝতে পারবে। তার স্পেকট্রোস্কোপিক্যালি বোঝার একটা রাস্তা হচ্ছে এই যে তোমার যে ভাইব্রেশনাল ব্যান্ডটাকে যদি তুমি দেখো, অ্যাটলিস্ট একটা ভাইব্রেশনাল ব্যান্ড তুমি পিআর পাও, তাহলে তুমি বুঝে যাবে মলিকুলটা লিনিয়ার। আর যদি সমস্ত ভাইব্রেশনাল ব্যান্ডে পিকিউ হয়, সেটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার একটা দেখো যে তোমার স্পেসিং between two successive lines in either V branch or R branch is equal, and it is 2B, and it is equal to 2B। ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে গেট দ্য রোটেশনাল কনস্ট্যান্ট B, এটাকে অর্ধেক করে দাও, অর্ধেক করে দিয়ে গেট দ্য রোটেশনাল কনস্ট্যান্ট B, এইখান থেকে অ্যাড B ইকুয়াল টু H/8 পাই স্কোয়ার মিউ r0 স্কোয়ার বাই c, সেইখান থেকে উই গেট দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ r0 ইকুয়াল টু H/8 পাই স্কোয়ার মিউ bc তা স্কোয়ার রুট। দেখো তোমার পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে আমরা তো ফোর্স বন্ড লেন্থটাকে বের করি, দেখো এখান থেকে সেই বন্ড লেন্থ বের করার জায়গাটা আছে। আচ্ছা আচ্ছা, এবারে ফ্রম দ্য mean of first lines of P and R branch, we get the fundamental frequency new fundamental। আমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো কোথা থেকে? দেখো এই দুজনের এই যে ফার্স্ট লাইন যেটা, আচ্ছা এটা তো লেখা হয়নি, নিউ ফান্ডামেন্টাল মাইনাস 2B,
এটা নিউবার ফান্ডামেন্টাল -4b, এটা নিউবার ফান্ডামেন্টাল -6b, এটা নিউবার ফান্ডামেন্টাল -8b অ্যান্ড সো অন। তাই যে প্রথম পি ব্রাঞ্চের ফার্স্ট লাইন আর আর ব্রাঞ্চের ফার্স্ট লাইন, এই দুটো লাইনের মিন থেকে তুমি কি বলছো ফান্ডামেন্টাল এটা পেয়ে যাচ্ছ, মানে ফান্ডামেন্টাল ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছ এইটা। এবারে মানে ইফ উই ইগনোর দ্য এফেক্ট অফ অ্যানহারমোনিসিটি, আমি যদি এফেক্ট অফ অ্যানহারমোনিসিটি থেকে বাদ দিই, তাহলে নিউবার ফান্ডামেন্টাল অ্যাপ্রক্সিমেটলি অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, যেটা 1/2πc √/k/μ। সেইখান থেকে তোমার কেটা হয়ে গেল কত, 4π² নিউবার অসিলেটর স্কোয়ার ইন্টু মিউ। এইটা এইটা হ্যাঁ, 4π² নিউবার অসিলেটর স্কোয়ার ইন্টু মিউ, এটা তুমি পেয়ে গেলে। এইটা কি, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড। দেখো বন্ডের ফোর্স কনস্ট্যান্ট তুমি পেয়ে যাচ্ছ। মানে অ্যানহারমোনিক অসিলেটর যদি হতো, তার ফোর্স কনস্ট্যান্ট বের করার জন্য তোমাকে ওই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা লাগবে, তার সঙ্গে সঙ্গে ওভারটোন বা হট ব্যান্ড শুরু লাগবে। আর আমি যদি ধরে নিই যে এফেক্ট অফ অ্যানহারমোনিসিটিটা নেগলিজিবলি স্মল, কারণ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, যেটা 1/2πc √/k/μ হবে, সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট কেটাকে তুমি বের করতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার একটা ব্যাপার দেখো, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে যে, হ্যালো শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমি দুটো জিনিস দেখো, এই যে এই ব্যান্ড অরিজিনের রেসপেক্টে দুদিকটা একে অপরের মিরার ইমেজ নয়, তাই তো? দেখো ডান দিক বাঁ দিকটা দুদিকটা এমন ভাবে এঁকেছি তাতে একটা আরেকটা মিরার ইমেজ হচ্ছে না, না হয় একটু স্বাভাবিক। কারণটা দেখো যে আর ব্রাঞ্চের প্রথম লাইনটা যেটা পাচ্ছ কোথা থেকে ট্রানজিশনের জন্য, যে ইকুয়াল টু 0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য। আর পি ব্রাঞ্চের প্রথম লাইনটা কোথা থেকে পাচ্ছ না, 1 থেকে ট্রানজিশনের জন্য। দেখো এর ক্ষেত্রে যে ফার্স্ট লাইনটা যে ইকুয়াল টু 0 লেভেল থেকে ট্রানজিশনের জন্য, আর এর ক্ষেত্রে ফার্স্ট লাইনটা 1 থেকে ট্রানজিশনের জন্য। এর সেকেন্ডটা 1 থেকে ট্রানজিশনের জন্য, এর সেকেন্ডটা 2 থেকে ট্রানজিশনের জন্য। সেই জন্য একটা আরেকটা মিরার ইমেজ হবে না আর কি। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট মাথায় রাখা। সেটা হচ্ছে যে পি ব্রাঞ্চ and R branch are not mirror image to each other. P branch and R branch are not mirror image to each other. কারণটা কি, যে ধরো একবার এক্সাম্পল, যারা ফার্স্ট লাইন in the R branch appears due to transition from j equal to 0, আর উল্টো দিকে ফার্স্ট লাইন ইন দ্য P branch appear due to transition from j equal to 1, এবং এইরকম ভাবেই চলবে আর কি, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। এবারে রিলেটিভ পপুলেশন, of j equal to 0 and j equal to 1 level are different. Hence spectral lines will be of different intensity. Spectral line will be of different intensity. এইটা hence two branches will not be
মিরার ইমেজ টু ইচ আদার। হ্যাঁ, তার দুটিটা মিরার ইমেজ একটা একটা হবে না। দেখুন আমি যেমন এখানে ছবিটা আঁকার সময় যেমন দেখিয়েছি, দেখো এই যে এর এইটা যে ইকুয়াল টু 0 থেকে, এটা যে ইকুয়াল টু 1 থেকে, তার মানে এর সেকেন্ড লাইনটা আর এর ফার্স্ট লাইনটা তাদের ইন্টেন্সিটি মোরালেস একই। এর থার্ড লাইনটা এর ফোর্থ লাইনটা মানে সরি এর থার্ড লাইনটা এর সেকেন্ড লাইনটা তাদের দেখো ইন্টেন্সিটি মোরালেস একই, কারণ এইটা হচ্ছে যে ইকুয়াল টু 1 থেকে ট্রানজিশন, এটা যে ইকুয়াল টু 1 থেকে ট্রানজিশন, এটা যে ইকুয়াল টু 2 থেকে ট্রানজিশন, এটা যে ইকুয়াল টু 2 থেকে ট্রানজিশন, মানে একটা করে শিফট করে যাচ্ছে, সেখানে একটা আরেকটা মিরার ইমেজ হবে না, সেইটা একটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে এই যে দেখো যদি তোমার যন্ত্র যথেষ্ট ভালো না হয় না, এই যে কোনো একটা ভাইব্রেশনাল ব্যান্ডে এই রোটেশনাল লাইনগুলো না অত পরিষ্কারভাবে তুমি দেখতে পাবে না। পরিষ্কারভাবে দেখতে না পেলেও যেটা তুমি পেতে পারো সেটা হচ্ছে এই দুটো যে ম্যাক্সিমা আছে, সেই ম্যাক্সিমার মধ্যে কিন্তু এনার্জি গ্যাপটা তুমি পেয়ে যেতে পারো। সেই ম্যাক্সিমার মধ্যে এনার্জি গ্যাপ থেকেও তুমি অ্যাকচুয়ালি বি এর ভ্যালু বের করে তোমার বন্ড লেন্থটাকে বের করতে পারো। কেমন করে? ধরো তাহলে ফর আর ব্রাঞ্চ maxima appears at, একটু ধরো তো, এক সেকেন্ড একটু ধরো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ দেখো ফর আর ব্রাঞ্চ ম্যাক্সিমা অ্যাপিয়ার্স অ্যাট, যে যেটা ধরো জে ম্যাক্সে, আচ্ছা এবারে তোমার এই পার্ট ধরো আর ব্রাঞ্চ মানে হচ্ছে তোমার বেসিক্যালি এই দেখো আর ব্রাঞ্চ মানে হচ্ছে এইটা তো আর ব্রাঞ্চ, এই দিকটা তো আর ব্রাঞ্চ দিচ্ছে, এটা তোমার পি ব্রাঞ্চ দেবে। এখানে ট্রানজিশনটা তো 0 থেকে স্টার্ট হয়, তাই তো? তাহলে এবং সেটা তুমি জে প্রাইম দিয়ে লিখছো, তাহলে সেটা হচ্ছে জে প্রাইম লিখলে জে ম্যাক্স মানে এখানে জে প্রাইম ম্যাক্স, সেটা কত হয় রুট ওভার অফ 2b/h না তোমার জে ম্যাক্সের ভ্যালুটা কত যেন হয় বলো তো, রুট ওভার অফ 2b/h/kt নাকি মাইনাস হাফ নাকি ছিল বলো তো, ভুলে গেছি। জে ম্যাক্সটা কত হয় রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে? জে ম্যাক্সটা কেটিতে উপরে নাকি, এটা মনে পড়ছে? এমনি এমনি পিওর মাইক্রো স্পেকট্রোস্কোপিতে জে ম্যাক্সের এক্সপ্রেশনটা, জে ম্যাক্সটা কোথা থেকে অ্যাপিয়ার করে? হুম, ও যা মানে দুটো ক্লাস আগে করলাম না, জে ম্যাক্সটা রুট ওভার অফ কেটি বাই 2b/h, রুট ওভার অফ কেটি বাই 2b/h মাইনাস হাফ, মনে পড়ছে? দেখো সব ভুলে গেছো নাকি? তাহলে আর ব্রাঞ্চ আর মানে আর ব্রাঞ্চের ম্যাক্সিমাম অ্যাপিয়ার করছে যে বার ম্যাক্সটা হচ্ছে রুট ওভার কেটি বাই 2b/h মাইনাস হাফে। আচ্ছা এবারে এমটা কত, তাহলে এম ম্যাক্সটা কত হবে? এম ম্যাক্সটা এর ক্ষেত্রে তো জে ম্যাক্স প্লাস 1, তো সেটা কত হচ্ছে না রুট ওভার অফ কেটি বাই 2b/h প্লাস হাফে, এইটা। আর উল্টো দিকে ফর পি ব্রাঞ্চ ম্যাক্সিমা অ্যাপিয়ার্স অ্যাট, এটা যে প্রাইম ম্যাক্স যদি তুমি দেখো, যে প্রাইম ম্যাক্সটা হবে রুট ওভার অফ কেটি বাই 2b/h মাইনাস হাফে, কিন্তু এক্ষেত্রে তাহলে যে ডবল প্রাইম ম্যাক্সটা কত হবে, সেটা হচ্ছে যে প্রাইম ম্যাক্স থেকে এক কম, যে প্রাইম ম্যাক্স মাইনাস 1, কারণ তোমার পি ব্রাঞ্চ মানে তুমি এখানে এইগুলো খেয়াল করো, এগুলো দেখো ভালো করে লেখা আছে, যখন তোমার এক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু -1, তখন তোমার কি হচ্ছে জে প্রাইমটা হচ্ছে তোমার জে ডবল প্রাইম প্লাস 1, জে প্রাইমটা হচ্ছে জে ডবল প্রাইম প্লাস 1, এইটা।
তাহলে যে ডবল প্রাইমটা হচ্ছে জে প্রাইম মাইনাস ওয়ান, তাহলে সেটা আমি লিখেছি। তাহলে যে ডবল প্রাইম ম্যাক্সটা হবে কত, জে প্রাইম ম্যাক্স মাইনাস ওয়ান, তাহলে সেটা কত, এটা হচ্ছে না রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি মাইনাস 3/2 এটা। আচ্ছা এবারে তুমি যখন এক্ষেত্রে তুমি এম এম ম্যাক্সটাকে লিখছো, এম ম্যাক্সটা কত হচ্ছে না, এম ম্যাক্সের ক্ষেত্রে এক্ষেত্রে হয় জে প্রাইম ম্যাক্স প্লাস ওয়ান, তার মানে এটা হয়ে যাবে রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি মাইনাস হাফ এটা। তাহলে দেখো যেটা হচ্ছে যে আর ব্রাঞ্চের জন্য এমটা যখন রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি প্লাস হাফ তখন ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করে, আর পি ব্রাঞ্চের জন্য যখন এম ম্যাক্স হচ্ছে রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি মাইনাস হাফ তখন ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করে। তাহলে এবারে তুমি এই ডেল্টা নিউ বারটা যখন ক্যালকুলেট করবে তখন নিউ বার এটা হচ্ছে নিউ বার ম্যাক্সিমাটা ফর দ্য আর ব্রাঞ্চ মাইনাস নিউ বার ম্যাক্সিমাটা ফর দ্য পি ব্রাঞ্চ, এটা হচ্ছে এটা। ব্যাপারটা কিরকম দেখো, এই যেখানে এই যে এই ম্যাক্সিমাটা যখন এর করসপন্ডিং এম ম্যাক্সটা যদি তুমি জানো তাহলে তার করসপন্ডিং নিউ ম্যাক্সটা কোথায় হবে না, এখানে তুমি জাস্ট ফ্রিকোয়েন্সি যে এক্সপ্রেশনটা আছে সেই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনে এম এর জায়গায় এম এক্স বসাবে, আর এখানেও ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনে এম এর জায়গায় এম এক্স বসাবে, কার ডিফারেন্সটাকে নিচ্ছ। তার মানে এক্ষেত্রে এইখানে এই যে নিউটা আর এই যে নিউটা এর ডিফারেন্সটা, তার মানে যখন এম ইকুয়াল টু এম ম্যাক্স তখন আর ব্রাঞ্চের ম্যাক্সিমাটা কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাপিয়ার করছে, আর এখানে তোমার টি ব্রাঞ্চের ম্যাক্সিমাটা কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাপিয়ার করছে সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে এম এর জায়গাটা এম ম্যাক্স বসিয়ে দেওয়া, তার মানে সেটা কি দাঁড়াচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার নিউ বার ফান্ডামেন্টাল প্লাস টু বি এম ম্যাক্স ফর দ্য আর ব্রাঞ্চ কত কেটি বাই টু বি এইচ সি প্লাস হাফ, এটা হলো মাইনাস নিউ বার ফান্ডামেন্টাল প্লাস টু বি প্লাস না এখন মাইনাস হবে এখানে, এক্ষেত্রে তো মাইনাস মাইনাস টু বি ইন্টু টু রুট ওভার কেটি বাই টু বি এইচ সি মাইনাস হাফ এটা। আর নিউ বার ফান্ডামেন্টাল কেটে চলে গেল, তাহলে কত হলো এটা ফোর বি ইন্টু রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি এইটা, আর এখানে তোমার বি এখানে বি করে প্লাস হচ্ছে তোমার একটা টু বি থাকছে এটা, এটা হলো তো এখানে তোমার এটা এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস সরি টু বিটা বাদ দো এখানে, সরি কি করলাম, মানে এটা তো তোমার মানে পি ব্রাঞ্চের জন্য অ্যাপিয়ার করছে এটা মাইনাস হাফে, তাহলে তুমি যখন এই দুটো বিয়োগ করছো নিউ বার ফান্ডামেন্টাল কার থেকে কেটে গেল, এখানে প্লাস টু বি ছিল, এখানে মাইনাস আমার প্লাস আমার কেটে গেল, এখানে হচ্ছে প্লাস টু বি, এখানে মাইনাস 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 প্লাস, এটা টু বিটা থাকছে না, সরি টু বিটা থাকছে না এইটা। আচ্ছা এটা কিন্তু ভেতরে তুমি পাঠিয়ে দাও তাহলে কত দাঁড়াচ্ছে রুট ওভার অফ বি কেটি বাই এইট বি কেটি বাই এইচ এটা। তাহলে ডেল্টা নিউ বারটা অ্যাপিয়ার করছে কত রুট ওভার অফ, এখানে ফোর বিটা ভেতরে ঢুকিয়ে দিলে 16 বি স্কোয়ার হিসেবে হয়ে গেল, একটা বিবি কেটে গেল, 16 আর 2 কেটে 8 হয়ে গেল, তাহলে রুট ওভার অফ 8 বি কেটি বাই এইচ সি এইটা, রুট ওভার অফ 8 বি কেটি বাই এইচ সি এইটা, ঠিক আছে এটা। তাহলে ডেল্টা নিউ বারটা হচ্ছে তোমার এইটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো তাহলে এই দুটো ম্যাক্সিমার মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে এইটা, তাহলে সেইখান থেকে বিটাকে বের করবে কি করে, এইচ সি বাই 8 কেটি ইন্টু ডেল্টা নিউ বার তার স্কোয়ার করে, সেখান থেকে তুমি বি পেয়ে গেলে, রোটেশন কনস্ট্যান্ট বি পেয়ে গেলে, হ্যাঁ তো মানুষ তুমি বি পেয়ে গেলে সেইখান থেকে তোমার আর জিরোটাকে ক্যালকুলেট করতে পারবে এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ বি ইন্টু সি তার স্কোয়ার রুট করে, তাহলে দিস গিভস দ্য, এটা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট দিল তোমাকে, এটা তোমার রোটেশনাল কনস্ট্যান্ট দিল, আর এটা হচ্ছে দিস গিভস দ্য ইকুইলিব্রিয়াম, এটা তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ দিল, ঠিক আছে বোঝা গেল।
হলো, এটা তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ দিল। বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। এটা হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে খুব স্যার ইম্পর্টেন্ট। একবার আগের পেজটা দেখাবো? এই তো দেখো এখানে, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ। তাহলে মানে এরকম অনেক সময় হতেই পারে যে তুমি এই একটা ভাইব্রেশনাল ব্যান্ডের মধ্যে রোটেশনাল লাইনগুলো তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না, তার বদলে অ্যাজ এ হোল একটা ব্যান্ড দেখতে পাচ্ছ, কিন্তু ম্যাক্সিমাটা পরিষ্কার বুঝতে পারবে। ম্যাক্সিমায় যদি বুঝতে পারবে, দুটো ম্যাক্সিমার মধ্যে কি ডিফারেন্সটা তুমি ক্যালকুলেট করলে, সেই ডিফারেন্স থেকে তোমার জাস্ট রোটেশনাল কনস্ট্যান্ট বি বেরোবে এবং সেইখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা তোমার বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে তাহলে এই পর্যন্ত আমরা করলাম। তুমি যেটা করবে, তোমাকে একটা আমি হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে এই টোটাল ক্যালকুলেশনগুলো তুমি করো, মানে ডু দ্য সেম ফর ডেল্টা জি ইকুয়াল টু প্লাস মাইনাস টু। মানে আমি তো পি ব্রাঞ্চ এবং আর ব্রাঞ্চ পেলাম, তুমি যদি ডেল্টা জি ইকুয়াল টু প্লাস মাইনাস টু করো, তাহলে তুমি সেখান থেকে কি পাবে, তোমার এস ব্রাঞ্চ এবং ও ব্রাঞ্চ পাবে। তাহলে আমি ও এবং এস ব্রাঞ্চের জন্য তোমার টোটাল ক্যালকুলেশনটা করতে বলছি। ডেল্টা জি মানে ডু দ্য সেম ফর ডেল্টা জি ইকুয়াল টু প্লাস মাইনাস টু, এই পুরোটাকে তোমার করতে বলছি আর কি। এটা তোমার একটা কাজ হিসেবে দেওয়া রইল। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত করব। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে রামান স্পেকট্রোস্কোপি। রোটেশন ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি হলো, এবার রামান স্পেকট্রোস্কোপিতে আমাকে যেতে হবে। নেক্সট ক্লাসে আমরা রামান স্পেকট্রোস্কোপি নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? রামান স্পেকট্রোস্কোপি করে সেখান থেকে মিউচুয়াল সিলেকশন রুলস আসবে, সেখান থেকে আবার ওই এ টু বি টাইপের মলিকুলের স্ট্রাকচার বলতে কতটা সুবিধা হবে সেটা আমরা দেখতে পাবো আর কি। তাহলে নেক্সট ক্লাসে রামান স্পেকট্রোস্কোপি নিয়ে কথাবার্তা করছি। আমরা এখানে রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার। আজকে হচ্ছে তোমার 9 নম্বর লেকচার। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। ঠিক আছে সব?